প্রথম কাজটি হচ্ছে যে আমরা শুরুতেই কিছু মৌলিক বিষয় একটু জেনে নেব। সেটি হচ্ছে, ধরুন আমি 20 একটি সংখ্যা নিলাম। এই 20 সংখ্যাটিকে 5 দিয়ে ভাগ করব, তাহলে হবে 4 5 20। ওকে, আমরা যদি বিয়োগ করি তাহলে 0। আমি ধরুন 23 একটি সংখ্যা নেব। 23কে আমি যদি একইভাবে 5 দ্বারা ভাগ করি তাহলে 4 5 20 আমার 3 থাকবে। এখানে আমাদের কিছু তথ্য জেনে নেওয়া উচিত। প্রথমত হচ্ছে, আমরা যাকে দ্বারা ভাগ করি তাকে বলা হয় ভাজক, আর এই পাশে বাম পাশে যাকে বসায় সে ভাজক, অর্থাৎ যাকে দ্বারা ভাগ করি। আর ভাগ করার পর যে রেজাল্টটা পাই এটিকে বলা হয় ভাগফল। আর এখানে শেষে যা অবশিষ্ট থাকে সেটিকে আমরা বলি ভাগফল, আমরা বলি ভাগশেষ। তাহলে আমরা 3টা আইডিয়া পাচ্ছি। আর আরো একটি আইডিয়া হচ্ছে, আমরা যাকে ভাগ, অর্থাৎ মোট 4টা আইডিয়া পেলাম। দেখুন, আমি আবারও বলছি, যাকে দিয়ে ভাগ করি সেটি হচ্ছে ভাজক, যা এর ফলে ডান পাশে পাই সেটি হচ্ছে ভাগফল, আর যা অবশিষ্ট থাকে এটিকে বলা হয় ভাগশেষ। আর ভাগশেষ যদি আমার 0 হয় তাহলে এই সম্পূর্ণ প্রক্রিয়াটায় আমরা বলতে পারি যে নিঃশেষে বিভাজ্য। কি বলতে পারি? নিঃশেষে বিভাজ্য। অর্থাৎ আমরা এখানে 5 দ্বারা 20কে যদি ভাগ করি তাহলে এটার রেজাল্ট হবে যে ভাগটি হবে কি নিঃশেষে বিভাজ্য, অর্থাৎ যার কোনো অবশিষ্ট নেই, অর্থাৎ যখন আমাদের ভাগশেষ 0 হবে। তাহলে আমরা সেই দৃষ্টিকোণ থেকে এই ভাগটিকে, যেহেতু ভাগশেষ আমার 3 রয়েছে, সঙ্গত কারণে এটি নিঃশেষে বিভাজ্য নয়। নিঃশেষে বিভাজ্য নয়। তাহলে এই একটা বেসিক ধারণা আমাদের একটু মাথায় রাখতে হবে। আর ভাগ করার ক্ষেত্রে আমরা আরো কিছু বিষয় দেখব আজকে, যা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। দেখেন, আমি যদি এই যে আমরা 4টা টার্ম পেলাম, এই 4টা টার্মের ক্ষেত্রে আমরা একটু আরো সহজ সরল কিছু আলোচনা করতে চাই। যেমন এই 5 দিয়ে যখন আমি 20কে ভাগ দিলাম, এর একটা সহজ সরল হিসেব হচ্ছে, এই 4 এর মানেটা কি, 4 এর মানেটা কি, অর্থাৎ এর মানে আমরা একাধিক মানে পাই। আমি পর্যায়ক্রমে বলছি। 1 নম্বর মানে হচ্ছে, ভালো করে শুনে, 5 দ্বারা 20কে ভাগ করলাম 4 থাকা মানে, এর দুটো মানে আমরা আজকে দেখব। একটা মানে হচ্ছে যে আমার এরকম 4টা 5 যোগ করলে 4টা 5 এর মাঝে আছে, অর্থাৎ 5 এরকম 4 গুণ পরিমাণ আছে, যেটাকে আমরা শর্টে লিখতে পারি 4 5 20। আপনারা জানেন যে একই সংখ্যা বারবার যোগ করাকে আমরা শর্টকাটে লিখি কি, গুণ আকারে লিখতে পারি। 1 2 3 4, 5 কয়টা আছে? 4টা। তাহলে 5 হচ্ছে 4 গুণ। ক্লিয়ার? অর্থাৎ একটা মানে হচ্ছে, এই 4 থাকা মানে হচ্ছে এখানে 20-এর ভিতর আমার 5 আছে কয়টা? 1টা 2টা 3টা 4টা। ওকে, 5 আছে কয়টা? আমার 4টা। এটা একটা মানে। আরেকটা মানে আছে। আরেকটা মানে হচ্ছে, লক্ষ্য করুন যে এই 20-এর মাঝে এরকম 4টা সংখ্যা আছে যাকে 5 দ্বারা ভাগ করা যায়। কিরকম?
যেমন একটা সংখ্যা 5, আরেকটি 10, আরেকটি 15, আরেকটি 20। অর্থাৎ এরকম এই 4টি সংখ্যা আছে, যে 4টি সংখ্যাকে আপনি 5 দিয়ে ভাগ করতে পারবেন। উদাহরণস্বরূপ যেমন আমি যদি প্রথম 5কে নেই, একে 5 দিয়ে ভাগ করলে ভাগশেষ আমার কি হবে? 0। একইভাবে 10কে 5 দুগুণে 10, 3 5 15, 4 5 20। অর্থাৎ তাহলে এই 4-এর আমরা দুটি মানে বুঝলাম। একটি মানে হচ্ছে যে এই 20-এর ভিতর আমার টোটাল 5 আছে কয়টা? 4টা, অর্থাৎ ঠিক এটা। আর দ্বিতীয় মানেটা বুঝলাম যে আমার এর ভিতর এরকম 4টা সংখ্যা আছে যাকে কে 5 দিয়ে ভাগ, ওই 4টে সংখ্যাকে 5 দিয়ে ভাগ করা যায়। একে আমরা আরেকটা বলতে পারি যে এর ভিতর 4টা 5-এর গুণিতক আছে। কি আছে? 4টি 5-এর গুণিতক আছে। 5-এর গুণিতক। 5-এর গুণিতক মানে কি? 5-এর গুণিতক তো আমরা চিনি যে গুণ করে করে যেটা আমরা পাই, যেমন 5 × 5, অর্থাৎ আমরা নামতা যে যাদেরকে পাই, 5 দুগুণে 10, 3 5 15, তারপর একইভাবে 4 5 20। ঠিক আছে? অর্থাৎ এই 4টি সংখ্যা, এই 4টি হচ্ছে কি 5-এর গুণিতক। 5-এর গুণিতক। আর কোনো সংখ্যার গুণিতক হলেই কেবলমাত্র তাকে কি নিঃশেষে ভাগ করা যায়। এই বিষয়টা আপনি যদি এখন বুঝতে পারেন ইটস ওকে, যদি তারপরেও বুঝতে না পারে প্রয়োজনে লাইভ শেষে আবার পুনরায় এই কথাগুলো রিপিট করে নেবেন। ওকে, এবার লক্ষ্য করুন, তাহলে এইটুকু আইডিয়া আপনারা বুঝতে পেরেছেন কিনা দ্রুত একটু কমেন্টে জানিয়ে দিন, খুব দ্রুত কমেন্টে জানিয়ে দিন। গুড। তাহলে এখান থেকে আমি যদি কয়েকটা প্রশ্ন দাঁড় করাই তাহলে নিশ্চয়ই উত্তর দিতে পারবেন যে আমি এই যদি বলি 1 থেকে 20 পর্যন্ত, 1 থেকে 20 পর্যন্ত কয়টি সংখ্যা আছে যা 5 দ্বারা নিঃশেষে বিভাজ্য? অর্থাৎ কয়টি সংখ্যা আছে, কয়টি সংখ্যা আছে যা কি 5 দ্বারা নিঃশেষে বিভাজ্য? ঠিক আছে, তাহলে আমরা উত্তর করতে পারি, উত্তর হবে কয়টা? 4টে। উত্তর হবে কয়টা? 4টে। কারণ এর ভিতর 5-এর 4টা গুণিতক আছে, অথবা ওই 4টি সংখ্যা আছে যাদেরকে 5 দ্বারা ভাগ করা যায়। তারপরে আমরা বলতে পারি 1 থেকে 20 পর্যন্ত এরকম সংখ্যা আছে 4টে। এই একটি আইডিয়া যেমন আমরা বুঝতে পারবো। আরেকটা বিষয়, একটা জিনিস খেয়াল করে, এখানে আমরা পাশের অংশে যদি লক্ষ্য করি যে এখানে আমার ভাগশেষ রয়েছে 3। যখন আমি 23 নিলাম, যখন 23 নিলাম তখন ভাগশেষ হচ্ছে 3। তার মানে আমি যদি ওই যুগের ধারণা করি যে এর ভিতর আমার 5 আছে কয়টা? 4টা। 5 আছে কয়টা? 4টা। ওকে, 4টা। এখন এরপর 3 থাকা মানে আরো একটি 3 আছে, অর্থাৎ আরো একটি 3 আছে। আমরা যখন 5 দিয়ে ভাগ দিচ্ছিলাম তখন এর সাথে মিলে যাচ্ছিল, এর সাথে মিলে যাচ্ছিল, কিন্তু 3 5-এর সাথে ছোট হওয়ায় ওটি ভাগশেষ হিসেবে রয়ে গেছে। ক্লিয়ার? তার মানে আমরা যদি এই আইডিয়াটাকে প্রথম প্যাটার্ন অনুসারে দেখি 4-এর মানেটা, তাহলে এই যে আমার 5 আছে 4টা আর ভাগশেষ 3 থাকার মানে হচ্ছে এখানে অতিরিক্ত আমার একটা 3 রয়েছে যাকে 5 দ্বারা ভাগ করা যায় না। এই কারণে মনে রাখবেন সবচেয়ে জরুরি যে তথ্যটা সেটি হচ্ছে অবশ্যই ভাগশেষ ভাজকের চেয়ে ছোট হবে। মনে রাখুন, এটি ভালো করে মনে রাখবেন, অবশ্যই ভাগশেষ ভাজকের চেয়ে ছোট হবে।
ভাজকের চেয়ে কি হবে, ছোট হবে, ছোট হবে। এই তথ্যটা আপনি ভালোভাবে মাথায় রাখবেন, ঠিক আছে। এখন আমি কি বলছি, যে অবশ্যই ভাগশেষ ভাজকের চাইতে ছোট হবে, কথাটা বুঝতে পারছেন? কারণ যদি সমান হতো, এটা যদি দেখেন এখানে আমার যোগফল কত আসছে 23, কিন্তু এটা যদি সমান হতো, অর্থাৎ আমি ধরে নিচ্ছি এই লাল বৃত্তের মাঝে এটা 5, তার মানে তখন আমার সংখ্যাটা হয়ে যেত 25। তাহলে 25কে তখন 5 দিয়ে ভাগ করলে 5 5 25, তার মানে আরো 4-এর জায়গায় আরো একবার কি বেশি যেত, আরো একবার বেশি যেত, তার মানে তখন আমার ভাগশেষ শূন্য হতো। তার মানে যখনই এটা সমান হয়ে যাবে তখন আমার এখানে আরো একবার বেশি ভাগ যাবে। তার মানে আমরা অবশ্যই মনে রাখবো যে অবশ্যই ভাগশেষ ভাজকের চাইতে ছোট হবে। এখন প্রশ্ন হচ্ছে কত ছোট হবে, এটা আমাদের একটু মাথায় রাখা উচিত। আরেকটা মজার তথ্য একটু শেয়ার করি, যে এখানে এদের চাইতে ছোট যে কোনো ছোট হতে পারে, যেমন 4 হলে আমার এটা যদি 4 হয়, 1 ছোট হয়, তাহলে ভাগশেষ কত হবে, ভাগশেষ আমার 4 হবে, ঠিক আছে। আবার যদি আমার এখানে 3 হয়, তাহলে মনে রাখবেন ভাগশেষ আমার 3 হবে। আবার যদি এটা 2 হয়, তাহলে ভাগশেষ আমার 2 হবে, কারণ এখানে অতিরিক্ত যা থাকবে সেটাই ভাগশেষ হবে, ঠিক আছে। তাহলে আমার যদি এটি 1 হয়, তাহলে ভাগশেষ আমার কত হবে, 1 হবে, রাইট, 1 হবে। তার মানে যখন 4 হচ্ছে তখন সংখ্যাটা হয়ে যাচ্ছে 24, আর যখন 3 হচ্ছে তখন সংখ্যাটা হয়ে যাচ্ছে 23, আর 22-এর ক্ষেত্রে আমার ভাগশেষ হচ্ছে 2, 21-এর ক্ষেত্রে আমার ভাগশেষ হচ্ছে কত, 1। কিন্তু ভাগশেষ আমাদের শূন্য হলে তখন বুঝতে হবে যে এটা আমার শূন্য, তার মানে কি আমার তখন সংখ্যাটা হচ্ছে 20, তাহলে 20-এর ক্ষেত্রে আমাদের ভাগশেষ কত হচ্ছে, শূন্য হচ্ছে। তার মানে তখন এটাকে আমরা বলি নিঃশেষে বিভাজ্য। এখন এই আইডিয়া থেকে আমরা আরেকটি বিষয় দেখব, সেটি হচ্ছে যে ভাজকের পার্থক্য, ভাজক আর ভাগফলের পার্থক্য। এখন আমি আরেকটা বিষয় আপনাদেরকে একটু বোঝাই, সেটি হচ্ছে যে এই যে কনসেপ্টটা, যে আমি যদি এটাকে শূন্য আনতে চাই, তাহলে আমার এর সাথে কত যোগ করতে হবে। ধরেন আমি এই সমস্যাটা একটু নিয়ে কাজ করি, ধরি একটা সংখ্যা 24, একে যদি 5 দ্বারা ভাগ করা হয়, তাহলে এই 24-এর সাথে কত যোগ করলে নিঃশেষে বিভাজ্য শূন্য হবে। আমি আবারও বলছি, নিঃশেষে বিভাজ্য শূন্য হবে। তার মানে আমি বলছি 24 সংখ্যাটিকে 5 দ্বারা 24-এর সাথে কত যোগ করলে, 24-এর সাথে কত যোগ করলে ভাগশেষ শূন্য হবে। আমি সহজ কথা যদি বলি, তাহলে আমরা দেখব যে তাহলে বাস্তবিক ঘটনাটা হচ্ছে এরকম। তার মানে কি, অর্থাৎ এর ক্ষেত্রে আমার ভাগশেষ 4 আছে। এখন যদি এটাকে 5 বানিয়ে নিতে পারি, এর মতো বানিয়ে নিতে পারি, তাহলেই সেটা আমার শূন্য হয়ে যাবে। তাহলে কিভাবে কি করব, আমরা এর সাথে যদি 1 যোগ করি, তাহলে এটা সমান সমান হচ্ছে 5। তার মানে কি এইটুকুর পরিবর্তে আমরা আরো একটা 5 পেলাম, তখন সংখ্যাটা হবে আমার 25। তাহলে 25-কে 5 দ্বারা ভাগ করলে কি হবে, আমার তখন শূন্য হবে। 25-কে 5 দ্বারা ভাগ করলে শূন্য হবে, রাইট। তার মানে আমার 1 যোগ করতে হবে। তাহলে যোগটা আমরা কিভাবে বুঝবো যে এখানে 1 যোগ করতে হবে, সেক্ষেত্রে একটা টেকনিক আছে। টেকনিকটা কি, ধরুন আমি 24-কে নিয়ে কাজ করতেছি, তাহলে ভাগশেষ হচ্ছে আমার 4। তাহলে কত যোগ করলে এটি ঘটবে, এটি হচ্ছে এদের পার্থক্য, কি ভাজক ও ভাগশেষের পার্থক্য, ভাজক ও ভাগশেষের কি পার্থক্য, ঠিক আছে। ভাজক ভাগশেষের পার্থক্যটা যোগ করলেই এর সমান হবে, কারণ 4-এর সাথে 1 যোগ করলে, 4-এর সাথে 1 যোগ করলে আমার 5 হচ্ছে। তার মানে কি এই 1 যে যোগ করবেও, এটা আমরা এই দুটো বিয়োগ করে বের করে আনতে পারি, কত যোগ করতে হবে, 1। অর্থাৎ 4-এর সাথে 1 যোগ করলে 5 হবে। তার মানে এই যে বিয়োগ করে আমরা দেখবো যে আসলে কত যোগ করতে হবে, কারণ আমরা কিন্তু একটা জিনিস জানি, কেন যোগ করতে বললে আমি বিয়োগ করে দেখবো, এটা হিসাবের সুবিধার জন্য। কিভাবে, কারণ হচ্ছে আপনি ধরে নেন যে 4-এর সাথে কত যোগ, মানে এখানে তাহলে আমি কত যোগ করব, তার মানে এটা সমান x ধরলে তাহলে কত হবে 5, তাহলে আমার যোগ করতে হবে 5 থেকে কত 4। তার মানে কি সরাসরি এই জিনিসটা আমরা মাথায় রাখবো,
কত যোগ করতে বললে তখন আমরা ভাজক আর ভাগশেষের পার্থক্যকে কি করব, বিয়োগ করব। কারণ বিয়োগ করলে আমরা পেয়ে যাব যে আসলে এই এক্স এর মানটা কত। ঠিক আছে, আমি কিন্তু দারুণ একটা আইডিয়া শেয়ার করতেছি, আশা করি আপনারা বুঝতে পারছেন। আমি একটু আমার ফোনটা ঠিক করে নিচ্ছি, একটু জাস্ট মিনিট, আমি কমেন্টগুলো দেখতে পাচ্ছি না। ওকে, এবার দেখেন, তাহলে আমার যদি একইভাবে বলি যে 23 তাহলে ভাগশেষ 3, আমি যদি বলি তাহলে কত যোগ করলে সংখ্যাটি কি নিঃশেষে বিভাজ্য হবে, তার মানে কি তখন ব্যাপারটা ঘটবে যে এখানে 3 আছে, তার মানে আমার 2 যোগ করতে হবে। এখন এটা বুঝবো কিভাবে, কারণ 2 যোগ করলে তখন এটা কি হয়ে যাবে, 23 হয়ে যাবে 25। এটা বুঝবো আমরা এভাবে, 5 থেকে আমরা বাদ দেবো কত, 3, তাহলে আমার কত যোগ করতে হবে, 2 যোগ করতে হবে। অর্থাৎ 23-এর সাথে যদি আমি 2 যোগ করি তখন সেটি 25 হবে, তখন আমার ভাগশেষ কি হয়ে যাবে, নিঃশেষে বিভাজ্য হয়ে যাবে। কথাটা ক্লিয়ার? একইভাবে আমরা 22-এর ক্ষেত্রে কত যোগ করতে হবে, 22-এর ক্ষেত্রে আমাকে যোগ করতে হবে সরাসরি 3, কারণ এখানে 2 আসবে, তখন 5-3-এর পার্থক্য আমার কত, 2। কথাটা ক্লিয়ার? সরি, 22-এর ক্ষেত্রে পার্থক্য হবে আমার 3। ক্লিয়ার? এইটুকু একটু আমাকে কমেন্টে জানান যে এই আইডিয়াটুকু আপনি বুঝতে পেরেছেন কিনা। প্লিজ খুব দ্রুত, হারি আপ, খুব দ্রুত কমেন্টে জানান যে বুঝতে পেরেছেন কিনা। আমি আবারও রিকোয়েস্ট করব যে আপনারা যারা একটু বেশি উইক আছেন তাদের কাজ হচ্ছে ভিডিওটা 2-3 বার দেখবেন। আমি এত বেশি ভেঙে ভেঙে আলোচনা করতেছি, ফার্স্ট টাইম বুঝতে না পারলেও সেকেন্ড টাইমে আপনি বুঝতে পারবেন। ঠিক আছে, এবার আসেন, আমরা যদি এখন একটা প্রশ্ন করি যোগ না বলে, আমি তাহলে এখানে একটা শর্টকাট লিখি। শর্টকাটটা কি? শর্টকাটটা হচ্ছে যদি বলি কত যোগ করতে হবে, যদি বলা হয় কত যোগ করতে হবে, যোগ করতে হবে, কত যোগ করতে হবে, এটা যদি বোঝায় তাহলে আমাদের কাজ হচ্ছে কি, আমাদের কাজ হচ্ছে ভাজক থেকে ভাগশেষ বিয়োগ করব, বিয়োগ করলে যেটা হবে সেটি উত্তর। ঠিক আছে, এটা সমান সমান যে ফলাফলটা সেটাই উত্তর, কত যোগ করতে হবে। আবার যদি আপনাকে প্রশ্ন করে কত বিয়োগ করতে হবে তাহলে নিঃশেষে বিভাজ্য হবে। এখন কত বিয়োগ করতে হবে এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। কত বিয়োগ করতে হবে, খুবই সহজ, যে এই যে দেখেন, আমার যদি সংখ্যাটা 23 ধরি, আমাকে যদি বলা হয় যে 23 সংখ্যা থেকে কত বিয়োগ করলে সংখ্যাটা নিঃশেষে বিভাজ্য হবে, তাহলে আমি কি করব, এই ভাগশেষ যেটা আছে অতিরিক্ত 3টা বাদ দিলেই হয়ে যাচ্ছে, তাহলে আমার বাকিটুকু মিলে হয়ে যাচ্ছে কত, এর ক্ষেত্রে হয়ে যাচ্ছে তখন বাকিটুকু 20 হয়ে যাচ্ছে, কারণ তখন আর আমার ভাগশেষ থাকবে না, 0 হবে। কারণ যা অতিরিক্ত আছে এটা যদি বাদ দিয়ে দেই তার মানে ভাগশেষটাই উত্তর। সেক্ষেত্রে আমার মনে রাখতে হবে যে ভাগশেষটাই উত্তর। সেক্ষেত্রে মনে রাখতে হবে কি, ভাগশেষটাই উত্তর। আমি আবারও বলছি, যদি আমার এটা 24 থাকে, যে কত বিয়োগ করলে সংখ্যাটি নিঃশেষে বিভাজ্য হবে, রাইট? তাহলে কত যোগ মানে বিয়োগ করলে, তার মানে কি এই ভাগশেষটা বাদ দিলেই তো ঝামেলা শেষ। তার মানে কি এখানে 24-এর ক্ষেত্রে আমার 4 বাদ দিলেই সংখ্যাটি, তখন এখানে 4 বাদ দেওয়া মানে কি 24 সংখ্যাটা হয়ে যাবে 20, তখন আমার নিঃশেষে বিভাজ্য হবে। যদি 22 হয় তাহলে আমরা কত বাদ দেব, আমরা 2 বাদ দেব, তাহলে 2 বাদ দিলে তখন এটা নিঃশেষে বিভাজ্য হবে। আর একইভাবে যদি আমার 21 হয় তাহলে 1 বাদ দেব, বাদ দিলে এটি নিঃশেষে বিভাজ্য হবে। ক্লিয়ার? অর্থাৎ যদি কত বিয়োগ করতে হবে নিঃশেষে বিভাজ্যের জন্য তাহলে ভাগশেষটাই উত্তর। ঠিক আছে, আর যদি বলা হয় কত যোগ করতে হবে তাহলে ভাজক আর ভাগশেষের যে পার্থক্য, এই পার্থক্যটাই উত্তর। এখানে ফলাফল না লিখে আমি আপনাদের সুবিধার্থে লিখে নিই যে পার্থক্য। ঠিক আছে, এই পার্থক্যটাই উত্তর। তাহলে আমরা বেশ কিছু অঙ্ক করব আগে। চলেন অঙ্কগুলো দেখা যাক। এটা নিয়ে আমরা ধরে নিচ্ছি, এটা 4 অবস্থায় রেখে দিই, পরে যদি কাজে লাগে আমরা দেখব। ওকে, এবার আসেন, এবার আমি সরাসরি একটু অঙ্কে চলে যাব। আপনারা আজকে ক্লাসটি হয়তো অঙ্কের সমাধানগুলো শেষ থেকে করব,
যেমন এখানে যাদের কাছে বইটি আছে, বইয়ের পৃষ্ঠা হচ্ছে সরাসরি 27, হ্যাঁ 27 পৃষ্ঠা, অথবা যাদের কাছে পিডিএফ ফাইল আছে তারা পিডিএফ ফাইলটাও দেখে নিতে পারেন। আমি সরাসরি একটু অঙ্কে চলে যাচ্ছি। 144 নম্বর অঙ্কটা দেখেন, 144 নম্বর অঙ্কটা, 144 নম্বর অঙ্কে এখানে বলা হচ্ছে যে 1056 এই সংখ্যাটার কথা বলা হচ্ছে। এর সাথে সর্বনিম্ন কত যোগ করলে যোগফল 23 দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে। অর্থাৎ একে যদি 23 দ্বারা ভাগ করা হয় তখন রেজাল্ট 0 হবে, কিন্তু এর সাথে আমি কত যোগ করব, তাই কিনা? অর্থাৎ এটা আমাকে বের করতে হবে। তাহলে আমরা জানি কত যোগ করতে হবে নিঃশেষে বিভাজ্যের ক্ষেত্রে। তাহলে আমাদের কাজ হচ্ছে কি, আগে ভাগ করব, ভাগ করার পর আমাদের যে ভাগশেষ আসবে, ভাজক আর ভাগশেষের উত্তরটাই। তাহলে আমি যদি নর্মালি এটা ভাগ করি স্বাভাবিকভাবে, যে ধরুন এখানে 4, তাহলে হচ্ছে কত 92 যদি হয়, তাহলে এখানে 3, 1, রাইট? তাহলে এখানে থাকলো কত 6, তাই কিনা? তাহলে আমি আরো একবার যদি ভাগ দেই, 5 বার যদি দেই, তাহলে 3 5 15, 5 3 2 6 7, রাইট? আমার একটু ভুল হয়ে গেছে, কারণ এখানে 136, 23 দিয়ে যদি আমি এখানে 5 বার দেই, তাহলে আমার 3 5 15, 5 5 2 10, 10, তাহলে হবে আমার কত 11। ওকে, তাহলে এবার যদি আমি বিয়োগ করি, তাহলে আমার কত হচ্ছে 1, এখানে কত 2, তাহলে থাকতেছে 21। এই 21টা হচ্ছে আমার কি ভাগশেষ, 21 হচ্ছে কি আমার ভাগশেষ। তাহলে আমাকে বলছে এর সাথে কত যোগ করতে হবে, তাই না? তাহলে আমি জানি যে এটার যে পার্থক্যটাই আমার উত্তর। অর্থাৎ পার্থক্য কত, 23 থেকে 21 চলে গেলে থাকে কত 2। তার মানে এখানে যদি আমি 2 যোগ করি 21-এর সাথে, তাহলে 23 হচ্ছে। তখন আমার এটা 46 বার যাবে, তাই কিনা? তখন আমার এটি কি 46 বার যাবে। কিভাবে দেখেন, আমি প্রমাণ করে দিচ্ছি। যেমন এখানে কত ছিল 1056, তাহলে 2 যোগ করলে এটা 58 হবে, 58 হবে। তাহলে এবার এখানে প্রথমবার ভাগ করে থাকলো কত 136। এবার যদি আমরা এটা 6 বার দেই, তাহলে 3 6 18, আর 3 2 6, তাই কিনা? সরি, 3 6 18, আর 6 2 12, 6 2 12, আর 1 13। দেখুন আমাদের ভাগশেষ কত হচ্ছে, 0 হচ্ছে। তার মানে হচ্ছে আমাদের ভাজক আর যে ভাগশেষ এর পার্থক্যটাই হচ্ছে আমাদের উত্তর। ইটস ওকে। ওকে, তাহলে এবার আমরা আরো 1-2টো অঙ্ক দেখব। আমরা 145 নাম্বার, আরেকটি বিষয় বলে রাখি, এই আজকের যে আলোচনাটা আমাদের লসাগু গসাগুর ক্ষেত্রে দারুণভাবে কাজে দেবে। আপনি যদি একবার বুঝতে না পারেন, প্রয়োজনে আপনি 3-4 বার একটু বোঝার চেষ্টা করেন, ঠিক আছে? কারণ এটি আমাদের দারুণভাবে কাজে দেবে। তাহলে আপনারা 145 নম্বরটা আপনাদের হোমওয়ার্ক, 145 নম্বরটা আপনারা নিজেরা করবেন, ঠিক আছে? 146 নাম্বারটাও নিজেরা করবেন, 146 নাম্বার এটাও আপনারা নিজেরা করবেন। ঠিক আছে। এবার দেখেন আমাদের এখানে 147 নাম্বার। ও আরেকটা ব্যাপার, এখানে ঘটনাক্রমে কোনো বিয়োগের অঙ্ক নেই, কিন্তু আমাদের যদি বিয়োগ বলতো, তাহলে আমাদের যে লাস্টের যে 2 ছিল উত্তর 2 হতো। লাস্টের যে 2 ছিল উত্তর কি হতো, 2 হতো। অর্থাৎ যোগ বলে আমার ভাজক আর ভাগশেষের পার্থক্য, আর যদি বিয়োগ বলতো তাহলে সরাসরি ভাগশেষটাই উত্তর হতো। তাহলে আপনি দুইভাবে এই অঙ্কগুলি করবেন, যে বিয়োগের ক্ষেত্রে ভাগশেষটাই উত্তর, আর যোগের ক্ষেত্রে ভাজক আর ভাগশেষের পার্থক্যটা উত্তর, ঠিক আছে? তাহলে আমি সরাসরি 148 নম্বর একটা অঙ্ক করব। 148 নম্বর অঙ্কটা, 148 নম্বর অঙ্কে এখানে কি বলা হচ্ছে, 5 অঙ্কের ক্ষুদ্রতম কোনো সংখ্যা 41 দ্বারা নিঃশেষে বিভাজ্য। অর্থাৎ 5 অঙ্কের কোন ক্ষুদ্রতম সংখ্যা আমাকে বের করতে হবে যেটি 41 দ্বারা নিঃশেষে বিভাজ্য। এখন দেখেন 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা মানে কি, একটা 1,
আর বাকি 4টা শূন্য। এটি হচ্ছে 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা। একে 41 দ্বারা নিঃশেষে বিভাজ্য দেখাতে হবে। তাহলে নিঃশেষে বিভাজ্যের প্রথম কথাটাই হচ্ছে আমাকে ভাগ করে দেখতে হবে, যত দ্বারা করতে বলছে। তাহলে আমি সরাসরি 41 দ্বারা আমি ভাগ দিব। ঠিক আছে, তাহলে 41 দ্বারা যদি ভাগ দেই তাহলে কত হচ্ছে 2 4 দুগুণে 8, রাইট? তাহলে 8 এখানে কত 18। এবার আমি শূন্য কেটে আনবো। শূন্য কেটে আনার পর আমি আরো একবার ভাগ দেব। যেমন আমি যদি 4 বার ভাগ দেই, 4 বার যদি আমি ভাগ দেই তাহলে কত দাঁড়াবে? 4 কে 4, 4 4 16, তাই কিনা? আমার আবার কত থাকলো 6, হাতের 1 7 1, আবার 16। তাহলে আবার যদি শূন্য আমি কেটে আনি তাহলে এবার আমি 3 বার ভাগ দেব। তাহলে 3 কে 3, 3 4 12। তাহলে খেয়াল করে দেখেন এখানে আমার থাকতেছে 7, হাতের 1 3 37, রাইট? এখন আমাকে প্রশ্নে কি বলা হচ্ছে যে দেখেন আমি প্রশ্নটা একটু লিখি, তাহলে আপনারা ব্যাপারটা একটু ভালো করে বোঝার চেষ্টা করেন যে প্রশ্নটাতে কি বলা হয়েছে। প্রশ্নটাতে বলা হচ্ছে 5 অঙ্কের কোনো ক্ষুদ্রতম সংখ্যা, 5 অঙ্কের কোন ক্ষুদ্রতম সংখ্যা 5 অঙ্কের কোন ক্ষুদ্রতম সংখ্যা 41 দ্বারা নিঃশেষে বিভাজ্য। 41 দ্বারা নিঃশেষে বিভাজ্য। এখন আসেন, এই অঙ্কে কোথাও কিন্তু আমাকে দুটি তথ্যের একটিও বলা নেই। না বলা আছে যোগ, না বলা আছে বিয়োগ। দেখেন এই দুটি তথ্যের কোনো একটা শব্দ এখানে উচ্চারণ করা হয়নি। ভালো করে খেয়াল করেন যে আমি যে বিভাজ্যটা করব আমার তো ভাগশেষ রয়ে গেছে, আমি তো অলরেডি আমি ভাগশেষ পেয়ে গেছি, কিন্তু আমি তাহলে এখানে যোগ করব মানে এর ভিত্তিতে বের করব নাকি এর ভিত্তিতে বের করব, অর্থাৎ আমি এই নিয়মটা ফলো করব নাকি এই নিয়মটা ফলো করব, আমি কিভাবে বুঝবো? কারণ এখানে কোনো কিছু সুস্পষ্ট করে বলা হয়নি কত যোগ করলে 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যার সাথে কত যোগ করলে 41 দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে, এটিও বলা হয়নি। অথবা বলা হয়নি 5 অঙ্কের কোন ক্ষুদ্রতম সংখ্যা থেকে 5 অঙ্কের কোন ক্ষুদ্রতম সংখ্যা থেকে মানে 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কত বিয়োগ করলে সংখ্যাটি 41 দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে। অর্থাৎ না যোগ করে বিভাজ্যের কথা বলা হচ্ছে, না বিয়োগ করে। তাহলে আমরা এখানে কিভাবে বুঝবো? মনে রাখবেন যখন যোগ বিয়োগ কোনোটাই বলা হবে না তখন আমি একটা শর্টকাট দিয়ে দিচ্ছি, পরে আমি এই ব্যাপারটা বোঝাবো। শর্টকাটটা কি দেখেন, ভালো করে একটু মাথায় রাখেন। যখন যোগ বিয়োগ কোনোটাই বলা থাকবে না দেখেন তখন মনে রাখুন, সিরিয়াসলি মনে রাখুন, যদি যোগ বিয়োগ বলা না থাকলে, যোগ বা বিয়োগ বলা না থাকলে, যোগ বিয়োগ বলা না থাকলে তাহলে কি করবেন? বৃহত্তম সংখ্যার ক্ষেত্রে যদি বৃহত্তম সংখ্যাকে নিঃশেষে বিভাজ্য করতে হয় তাহলে আমরা কি করব? সেক্ষেত্রে এই জায়গাতে আমাদের যদি এটি বলা না থাকে তাহলে মানে সরাসরি যদি এটা বলা না থাকে তাহলে বৃহত্তম সংখ্যার ক্ষেত্রে ভাগশেষটা বিয়োগ করতে হবে। আর ক্ষুদ্রতম সংখ্যার ক্ষেত্রে এই আমি সহজ করে বলি যে এটা যে যদি বৃহত্তম সংখ্যা হয় তাহলে এই কাজটা করবেন। তাহলে আমার কি করতে হবে? এই যে বিয়োগ করতে হবে, তাহলে আমাকে কি করতে হবে? এই নিয়মটা ফলো করতে হবে যে আমাকে বিয়োগ করতে হবে, অর্থাৎ ভাগশেষটাকে বিয়োগ করতে হবে। তাহলে আমি আপাতত, আপনারা হয়তো কেউ কেউ এখানে বুঝতে সমস্যা হতে পারে, আমি আগে লিখে ফেলি। তাহলে বিয়োগ করতে হবে, ঠিক আছে? বিয়োগ করতে হবে কোনটা? এই নিয়মটার মতো যে ভাগশেষটা বিয়োগ করতে হবে। আর যদি ক্ষুদ্রতম সংখ্যা হয় তাহলে এই কাজটা করতে হবে যে ভাজক আর কি ভাগশেষ এর পার্থক্যকে যোগ করতে হবে। পার্থক্যকে কি করতে হবে? যোগ করতে হবে।
ঠিক আছে, এই শর্টকাটটা আপাতত মাথায় রাখেন, আমি আপনাদের বোঝানোর চেষ্টা করতেছি। খেয়াল করেন, 3 উপর অঙ্কটা লেখা উঠলে আরো অনেক ভালো হতো স্যার। হ্যাঁ, সেটি হতো, কিন্তু যেহেতু আমরা আসলে বই ভিত্তিকই পড়াবো, আপনাদের হাতে ম্যাটেরিয়ালস থাকবে, এই কারণে আসলে আমরা ওটা নিয়ে ভাবতেছি না। কারণ ওর জন্য তাহলে আমাদের আলাদাভাবে সেট আপ সাজাতে হবে। যদি আমরা লেকচার শিট ভিত্তিকই শুধু ভাবতাম তাহলে ওটা চিন্তা করা যেত। আপনারা হয়তো খুব দ্রুতই, যাদের কাছে বই আছে ইটস ওকে, যাদের কাছে নেই তারা হয়তো খুব দ্রুতই বইটা পেয়ে যাচ্ছেন। আপাতত পিডিএফ ফাইলটা কষ্ট করে অনুসরণ করেন। আমি জাস্ট পুরো সিস্টেমটা আমার সামনে যা দেখতেছেন এটা আমি আপাতত একাই হ্যান্ডেল করি, কিন্তু আমি সিস্টেমটাকে জটিল করতে চাচ্ছি না, সেক্ষেত্রে উপস্থাপনায় কোনো বাধা চলে আসতে পারে। এখন তো আমি আমার মতো করে ইচ্ছে মতো ক্লাস নিচ্ছি, সেক্ষেত্রে হয়তো আলাদাভাবে একজন অপারেট করবে, সেটার জন্য মানে আমাকে ওয়েট করতে হবে বা ডিরেকশনের জন্য মনোযোগ ভিন্ন দিকে দিতে হবে। এই বিবিধ কিছু পার্সোনাল কারণেই আমি মূলত ওই দিকে যাইনি, ঠিক আছে, যাতে করে আমার ক্লাসরুমে ঠিক আমার মতো করে আমি ওকে। দেখুন, আমি আরেকটা বিষয় বলি, আপনাদের এর আগের ক্লাসও বলেছি যে আপনারা একটু পিডিএফ থেকে সর্বোচ্চ 30-40টা অঙ্ক থাকে, আপনারা বই না পাওয়া পর্যন্ত অঙ্কগুলো একটু খাতায় লিখে নিন, তাহলে হয়ে যায়। কারণ আমরা বোর্ডে লিখতে গেলে আমার অনেক সময় লাগবে। আর আপনারা দেখেন, আমার এই কোর্সটা যারা যুক্ত হয়েছেন, আপনারা যদি অনলাইনে আরও কোর্সে যুক্ত থাকেন, আপনারা এটা জানেন যে আমি কি পরিমাণ বেসিক নিয়ে কথা বলি। এখন তো আমি ফাঁকি দিচ্ছি না, আমি প্রত্যেকটা সেকেন্ড কথা বলতেছি। এখন যদি এই জায়গাগুলিতে আমি আবার অন্যান্য আনুষঙ্গিক বিষয়টার দিকে মনোযোগী হই, তাহলে কি হবে? আপনি একটু অলসতা ত্যাগ করে 15-20 মিনিট সময় দিলেই আপনি সমস্ত অঙ্কের প্রশ্নগুলি লিখে ফেলতে পারতেছেন। আর সেখানে আমার প্রত্যেকটা ক্লাসে প্রায় 30-40 মিনিট সময় এক্সট্রা লাগবে। তাহলে এই যে দেখুন, আপনি প্রত্যেকে যার যার মতো করে একটু সময় দিলে এটি কিন্তু কষ্টকর হওয়ার কথা না, কিন্তু আমি সময় দিতে গেলে আপনার কাছে বিরক্তিকর লাগবে। কেন লাগবে? কারণ আমার ক্লাস এমনি বেসিক পড়াতে গিয়ে অনেক বেশি কথা বলতে হয়। কথাটা বুঝতে পারছেন কিনা? সো সেখানে আমি কথা বলার সুযোগটা কম পাবো। আপনাদের একটা সুবিধা নিলে আরেকটা সুবিধা একটু ত্যাগ করতে হবে। ওকে, দেখেন এখানে আমি দেখুন দারুণ একটা আইডিয়া নিয়ে কথা বলতেছিলাম। আপনারা আশা করি আজকের পর থেকে ব্যাপারগুলো একটু আপনাদের মতো হ্যান্ডেল করবেন। এই ব্যাপারে কমেন্ট করলে আমারও মনোযোগ ভিন্ন দিকে চলে যায়। আপনারা আপনাদের মতো করে একটু হ্যান্ডেল করার চেষ্টা করেন। ওকে, প্লিজ। ঠিক আছে, তাহলে এখন আমরা কি করব? আমাদের এটি কি ক্ষুদ্রতম সংখ্যা, এটি কিন্তু আপনারা মনে রাখবেন, কারণ এটি আমার লসাগু গসাগুতে এই আলোচনাটা লাগবে। তাহলে খেয়াল করে দেখেন, ক্ষুদ্রতম সংখ্যা হলে আমরা এটি করব যে ভাজক আর ভাগশেষ এর পার্থক্যটা যোগ করব। তাহলে এখানে আমার 41 থেকে যদি 37 বিয়োগ করি তাহলে আমার কত হবে? 4। তার মানে এখানে উত্তর আমাদের সংখ্যাটা চেয়েছে, 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যাটা চেয়েছে। তার মানে আমরা 5 অঙ্কের যেটি ধরছি এটি হচ্ছে সেই মূল ক্ষুদ্রতম সংখ্যা না, এর সাথে আমার আরো কি করতে হবে? 4 যোগ করতে হবে। তাহলে আমার কত হবে? উত্তর। এটি হচ্ছে উত্তর। কথাটা ক্লিয়ার? তাহলে এই সংখ্যাটিকে যদি 41 দ্বারা আমি ভাগ করি, এবার আমার ভাগশেষ কি হবে? ভাগশেষ 0 হবে। কথাটা ক্লিয়ার? ওকে, তাহলে ভালো করে একটু বোঝার চেষ্টা করেন যে তাহলে এটার পার্থক্যটাই আমার উত্তর যদি ক্ষুদ্রতম সংখ্যা থাকে। এখন প্রশ্নটা ছিল যে কেন আমরা এই ক্ষেত্রে এটার পার্থক্যটা যোগ করব, কেন আমি বিয়োগ করলে হবে না? এটি ছিল মূল প্রশ্ন। এর কারণটা হচ্ছে ক্ষুদ্রতম সংখ্যার ক্ষেত্রে, যেমন 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যাটা যদি আমি লক্ষ্য করি, 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যার ক্ষেত্রে যদি আমি ভাগশেষটা বিয়োগ দেই, দেখেন এখানে যদি আমি ভাগশেষটা বিয়োগ দেই তাহলে যে রেজাল্টটা হচ্ছে, এখানে 3 হচ্ছে, এখানে 4, তাহলে 6, এখানে 9, এখানে 9। তাহলে দেখুন এটি 4 অঙ্কের হয়ে যাচ্ছে। কয় অঙ্কের হয়ে যাচ্ছে? 4 অঙ্কের হয়ে যাচ্ছে। কিন্তু আমার অঙ্কে বলা হচ্ছে এটা 5 অঙ্কের হতে হবে। কিন্তু আমি যদি যোগের সিস্টেমটাতে যাই তাহলে দেখুন এই যে আমাদের 10,000 এখানে 4 হলো, এটি কিন্তু আমার 5 অঙ্কেরই থেকে যাচ্ছে, এটি 5 অঙ্কেরই হয়ে যাচ্ছে।
এই কারণে আপনারা শর্টকাট মনে রাখবেন, ক্ষুদ্রতম সংখ্যার ক্ষেত্রে ভাজক ভাগশেষের পার্থক্যটা যোগ করতে হবে, বৃহত্তম সংখ্যার ক্ষেত্রে শুধু ভাগশেষটা যেটা বাদ দিতাম ওটা আমার ওই বৃহত্তম সংখ্যা থেকে বাদ দেব। ইটস ওকে, ঠিক আছে, একটু খেয়াল করেন। এবার আসুন, এবার আমরা আরো একটি অঙ্ক করব। সেটা হচ্ছে 147 নাম্বার অঙ্কটা। 147 নাম্বার অঙ্কটা 147 নাম্বার অঙ্কটা এখানে কি বলা হচ্ছে, এখানে 7 অঙ্কের বৃহত্তম সংখ্যা নির্ণয় করতে হবে। 7 অঙ্কের 3 4 5 6 7, ঠিক আছে, 7 অঙ্কের। এই 7 অঙ্কের বৃহত্তম সংখ্যা নির্ণয় করতে হবে। নির্ণয় করুন যা 6 দ্বারা বিভাজ্য। আগে দেখি যে যেটাকে আমি ধরে নিলাম এটা 6 দ্বারা বিভাজ্য কিনা। আমি একটু আপনাদের শর্টকাট একটু করে দিচ্ছি যে এটা 6 6 যেতে যেতে আপনার ফাইনালি যেটা ভাগশেষ থাকবে আমি একটু মুখস্থের মতো করে লিখে দিচ্ছি, আপনি বাসায় একটু চর্চা করবেন। লাস্টে 3 থাকবে। কত থাকবে? লাস্টে 3 থাকবে, ঠিক আছে, লাস্টে 3 থাকবে, অর্থাৎ এটি ভাগশেষ থাকবে। এখন যেহেতু এখানে যোগ বিয়োগ কোনোটাই বলা নেই, আমাকে বলছে নিঃশেষে বিভাজ্য করতে হবে। এখন আমি যেটা 7 অঙ্কের বৃহত্তম সংখ্যা ধরে নিলাম, এটা যদি ভাগশেষ 0 আসতো তাহলে এটাই উত্তর হতো, কিন্তু আমার ভাগশেষ 0 আসেনি, দেখেন ভাগশেষ 3 আসছে। তার মানে এটা নিঃশেষে বিভাজ্য করতে গেলে বৃহত্তম সংখ্যার ক্ষেত্রে ভাগশেষটাই আমাকে এখান থেকে বিয়োগ করতে হবে। তাহলে এখান থেকে যদি আমি কয়টা, 3টা 4টা 5টা 6টা 7টা, এখান থেকে 3 বিয়োগ করলে তাহলে এখানে 3টা 6টা, তাহলে এখানে কত হচ্ছে, সরি লাস্টে 6, তাহলে এটি উত্তর হবে। এখন প্রশ্ন করতে পারেন যে বৃহত্তম সংখ্যার ক্ষেত্রে ভাগশেষটাই কেন বিয়োগ করতে হবে? এর কারণ হচ্ছে এটা যদি যোগ করতে চান তাহলে দেখেন কি ঝামেলা হচ্ছে। আমি যে বিয়োগ করে যেটা পেয়েছিলাম এটা কিন্তু সরাসরি কি 7 অঙ্কের পেয়েছি, কিন্তু আপনি যদি যোগ করেন দেখেন বেড়ে যাবে, কারণ এখানে লাস্টে 99 আছে। এক বাড়ার সাথে সাথে আমার এটা কি গড় একটা বেড়ে যাবে। যেমন 99 এর সাথে যদি আপনি 3 যোগ করেন তাহলে কত হচ্ছে, 99 এর সাথে 3 যোগ করলেই কিন্তু 102 হয়ে যাচ্ছে। দেখেন 2 অঙ্কের সংখ্যাটা তখন 3 অঙ্কের দাঁড়াচ্ছে, তার মানে এখানে 7 অঙ্কেরটা গিয়ে তখন আমার এটা 8 অঙ্কের দাঁড়াবে। এই কারণে আমাদের যোগ করা যাবে না, আমাদের কি করতে হবে, বৃহত্তম সংখ্যার ক্ষেত্রে বিয়োগ করতে হবে। এই হচ্ছে মূলত আমাদের অঙ্ক। ক্লিয়ার? ওকে, এবার একটু কমেন্টে জানান যে আইডিয়াটা বুঝতে পেরেছেন কিনা, প্লিজ খুব দ্রুত একটু কমেন্টে জানান। খুব দ্রুত একটু কমেন্টে জানান যে বুঝতে পেরেছেন কিনা। থ্যাংক ইউ। এবার আমরা আরেকটা কাজ করব, সেটা হচ্ছে আমি একটা অঙ্ক করব 149 নাম্বার, 149 নাম্বার একটা অঙ্ক করব। এই অঙ্কটা করার আগে আমি ওই অঙ্কটা আবার যদি একটু বেক করি, দেখেন 4 5 করি, আমার ভাগশেষ 3 থাকে, ভাগশেষ 3 থাকে। দেখেন আমি যদি একে 2 দ্বারা ভাগ করি, কত দ্বারা ভাগ করি, 2 দ্বারা যদি 23কে ভাগ করি তাহলে কত হবে, তাহলে আমার 10 দুগুণে 20, 11 দুগুণে 22, তার মানে তখন আমার ভাগশেষ কত থাকবে, 1 থাকবে। দেখুন একটা সংখ্যাকে 5 দ্বারা ভাগ করলে ভাগশেষ থাকলো 1, তাই না, সরি ভাগশেষ থাকলো কত, 3, ঠিক আছে। আবার যখন ওর চাইতে ছোট, দেখেন ভালো করে খেয়াল করেন, ওর চাইতে ছোট আমি 2 দ্বারা যখন ভাগ করলাম তখন ভাগশেষ হলো কত, 1। এটা কেন হলো? এর কারণটা হচ্ছে, কারণ যে খেয়াল করে দেখেন এখানে আমার যে 3 আছে তার সাথে সূত্রটা দিয়ে আমি ভাগ করেছি, এখানকার ভাগশেষ যেটা আছে তার চেয়ে সূত্রটা দিয়ে ভাগ করেছি, রাইট। এখন খেয়াল করে দেখেন যে এখন যদি আমি একটা আপনাদেরকে প্রশ্ন করাই যে একটি সংখ্যা, আমি সংখ্যাটার ক্ষেত্রে বললাম না, এটা বললাম না, যে একটি সংখ্যাকে 5 দ্বারা ভাগ করলে ভাগশেষ 3 থাকে, ভাগশেষ 3 থাকে।
এখন ওই সংখ্যাটাকে এই সংখ্যাটাকে যদি 2 দ্বারা ভাগ করা হয় তাহলে ভাগশেষ কত থাকবে, এই প্রশ্নটা যদি করা হয়। আমি আবারও বলছি যে একটি সংখ্যাকে এখানে কত ধরেছিলাম, আমি 23 ধরেছিলাম, তখন ভাগশেষ থাকে কত, 3। ওই 23কে 2 দ্বারা ভাগ করলে ভাগশেষ থাকে 1। এখন আমাকে প্রশ্ন করা হলো যে একটি সংখ্যাকে 5 দ্বারা ভাগ করলে ভাগশেষ কত থাকে, 3 থাকে। এখন ওই সংখ্যাটিকে 2 দ্বারা ভাগ করলে ভাগশেষ কত থাকবে, দেখেন এই একটা গুরুত্বপূর্ণ অঙ্ক। এখন একটি সংখ্যাকে 5 দ্বারা ভাগ করলে আমার ভাগশেষ 3 থাকে, রাইট। আবার যদি ওই সংখ্যাটিকে আমি যদি কি করি, ওই সংখ্যাটিকে আমি যদি 2 দ্বারা ভাগ করি তাহলে ভাগশেষ কত থাকবে। দেখেন এখানকার তথ্য প্রমাণ করে যে 5 দ্বারা ভাগ করলে যে 3 ছিল, আবার 2 দ্বারা ভাগ করলে আমার ভাগশেষ কত ছিল, 1 ছিল। তার মানে উত্তর হবে কত, উত্তর হবে আমার 1। কিন্তু প্রশ্ন হচ্ছে এটা তো আমাকে সমাধান করতে হবে এখান থেকে, এটা তো আমি সংখ্যাটা দিয়ে দিয়েছি বলে এখানে প্রমাণ হচ্ছে। দেখেন এটার ক্ষেত্রে আপনি কিভাবে সমাধানটা করবেন, এই ক্ষেত্রে সমাধান করার একটা দারুণ টেকনিক আছে। টেকনিকটা কি, খেয়াল করে দেখেন। আপনি যদি এই যে লাস্টের ভাগশেষটাকে দিয়ে যদি এই 2 দ্বারা ভাগ করেন, মানে পরে যেটা বলছে যে 2 দ্বারা যেটাকে ভাগ করতে বলছে, তাহলে দেখেন 2 দ্বারা যদি লাস্টের ভাগশেষটাকে ভাগ করেন, 2 কে 2, খেয়াল করে দেখেন 2 কে 2 থাকে কত, 1। দেখেন এর সাথে উত্তরটা কিন্তু মিলে যাচ্ছে, তার মানে কি আপনি এই পুরো অঙ্কটা কঠিন নিয়মে করার দরকার নেই। আপনি সরাসরি ওই ভাগশেষটাকে পরবর্তী যাকে দ্বারা ভাগ করবেন, এটা যেহেতু এর সাথে ছোট হবে, স্বাভাবিকভাবে ওই ভাগশেষটার উপর আরো একবার ভাগ যাবে, ভাগ দিয়ে যা থাকবে সেটা এটার ক্ষেত্রেও সত্য, এটার ক্ষেত্রেও সত্য। আমি জানি না আলোচনাটা আপনারা বুঝতে পারছেন কিনা। আমি আবারও বলছি যে শর্টকাটটা কি, শর্টকাটটা হচ্ছে এটা, আমি শর্টকাট বলছি। শর্টকাটটা কি, যে ভাগশেষটা থাকবে তাকে দিয়ে, এই ভাগশেষটা দিয়ে পরের বার যাকে দিয়ে ভাগ করবেন তাকে দিয়ে যদি ভাগ করেন তাহলে সরাসরি এই উত্তরটা চলে আসবে। তা না হলে আপনাকে যে কাজটা করতে হবে, আপনাকে এটা ধরে নিতে হবে। কি করতে হবে, ধরে নিতে হবে। কিভাবে ধরে নেবেন, খেয়াল করে দেখেন। যেহেতু প্রথমবার বলছে 5 দ্বারা ভাগ করলে ভাগশেষ 3 থাকে, তাহলে মনে করি সংখ্যাটা কত, x। এখন যেহেতু সংখ্যাটা 1 যাকে ভাগ করলে ভাগশেষ 0 হবে, 5 দ্বারা ভাগ করলে কি হবে, 5 দ্বারা ভাগ করলে ভাগশেষ 0 হবে, কিন্তু আমার বলছে ভাগশেষ কত থাকতে হবে, 3 থাকতে হবে। তার মানে সংখ্যাটা তখন হবে এটা। অর্থাৎ দেখেন আমি যদি সংখ্যাটিকে 5 দ্বারা ভাগ করি তাহলে 0 হবে, কিন্তু আমার বলছে ভাগশেষ 3 থাকতে হবে, তাহলে x + 3 কে 5 দ্বারা ভাগ করলে আমার ভাগশেষ 3 থাকবে। এবার আসেন দেখেন, না এখানে দেখুন আপু, কোনো কিছু মিলে যাওয়াটাই অঙ্ক না, হয়তো একটার ক্ষেত্রে মিলে গেছে আরেকটার ক্ষেত্রে মিলবে না, এই কারণে বেসিক মেথডটাকে ফলো করতে হবে। মানে আপনাদের দৃষ্টিকোণ থেকে কোনোটা মানে মিলে গেল বিষয়টা এমন না। আমি অঙ্কটা আবার একটু বোঝাচ্ছি, এটি কেন শর্টকাটে যাব তার আগে এখানে একটু দেখাচ্ছি। তাহলে খেয়াল করে দেখেন তো, এখানে মনে করি আমরা সংখ্যা যে 5 দ্বারা ভাগ করলে নিঃশেষে বিভাজ্য হবে, এই সংখ্যাটা এটাও যদি খেয়াল করি তাহলে 20 আর 3। আমি ওই নিঃশেষে বিভাজ্য অংশটুকু কত ধরলাম, 5 x ধরলাম। তাহলে অতিরিক্ত আমাকে 3 যোগ করতে হবে, যেটা ভাগশেষ থাকবে। ওকে, তাহলে x + 3 কে 5 দ্বারা ভাগ করলে আমার ভাগশেষ কত থাকবে, 3 থাকবে, রাইট। একে কিন্তু আমি কি করতে পারি, এভাবেও লিখতে পারি, তাই কিনা, আমি এভাবেও লিখতে পারি, ঠিক আছে। এখন বিষয় এটা না,
বিষয়টা হচ্ছে আমার বলা হচ্ছে যদি এই ক্ষেত্রটা যদি এক্স প্লাস থ্রিকে আমি যদি 2 দ্বারা ভাগ করি, কত দ্বারা ভাগ করি, আমি যদি 2 দ্বারা ভাগ করি তাহলে আমার ভাগশেষ কত থাকবে সেটি মূল বিষয়। এখন দেখেন ওই সংখ্যাটিকে 2 দ্বারা ভাগ করলে ভাগশেষ কত থাকবে, তার মানে বোঝা যাচ্ছে এই এক্স কে যেমন 5 দ্বারা ভাগ করলেও ভাগশেষ মিলে যেত, এক্স কে 2 দ্বারা ভাগ করলেও মিলে যাবে, কারণ ভাগশেষ থাকবে কখন, একে পরিপূর্ণ ভাগ করার পর অতিরিক্ত যেটা থাকবে সেখান থেকে ভাগশেষ। দেখেন এখানে আমি যখন এখানে কি 11 দুগুণে 22 আসলো, তারপর 1 থাকলো, তার মানে কি দেখেন এখানে কিন্তু আমি 20কে ভাগ করেছি, তাই কিনা, আরো 3 ছিল, আবার ওই 3কেও একবার ভাগ করে দেখেন 20কে ভাগ করছি 10 বার, আরো একবার ওই 3-এর ভিতর গেছি, সব মিলে হয়ে গেছে কত 22। আমার ভাগশেষ কত থাকলো 1 থাকলো। এখন খেয়াল করে দেখেন আমি শর্টকাট বলি, আপনারা প্রয়োজনে ভিডিওটা আরো কয়েকবার দেখবেন, যাদের বেসিক দুর্বল আছে তাদের এই মেথডটা বুঝতে একটু সময় লাগতে পারে। দেখেন তাহলে আমি ধরে নিচ্ছি যে এই সংখ্যাটিকে 5 দ্বারাও ভাগ করা যাবে, এই ওই সংখ্যায় তো এটা 2 দ্বারাও ভাগ করা যাবে, যেহেতু 2 দ্বারা ভাগ করতে বলছে তার মানে ওটাকে 2 দ্বারাও ভাগ করা যাবে। তাহলে এই ক্ষেত্রে দেখেন আমি যখন এটাকে আলাদা করলাম, এটা বীজগণিতের একটা নিয়ম অনুসারে যে এটাকে লসাগু করলে এটা আসবে, আবার এটাকে ভেঙে এভাবে লেখা যায়, তাহলে এটাকে আমি এভাবে লিখতে পারি, এটাকে এভাবে আমি লিখতে পারি, ঠিক আছে। এখন তার মানে এটাকে ভাগ করলে 0 আসবে, এখন আসেন এটাকে ভাগ করলে কি আসবে 0 আসবে। এখন 3কে যদি 2 দ্বারা ভাগ করি তাহলে কত আসবে, খেয়াল করেন 2 2 আমার এত আসবে, তার মানে আবার যদি সরাসরি ভাগ করে দেখেন তাহলে কত আসতেছে 2 2 1, তার মানে হচ্ছে এখানে ভাগশেষ আমার কত থাকবে 1 এবং হাফ, তার মানে কি ভাগশেষ 1, কারণ এই উপরে যেটা সমস্তের উপরে যেটা থাকে সেটাই কিন্তু ভাগশেষ। যেমন এটা সমান আমরা কি লিখতে পারি যে 1, এভাবে কিন্তু আমরা লিখতে পারি, তাই কিনা। প্লিজ এবার একটু কমেন্টে জানান যে আইডিয়াটা বুঝতে পেরেছেন কিনা, আমি আবার ফাইনালি একটু রিভিউ করে দিচ্ছি, একটু কমেন্টে জানান। আপনারা যারা দুর্বল আছেন তাদেরকে একটা জায়গায় আগে কিছু কথা বিশ্বাস করে নিয়ে এখনকার অঙ্কটা বুঝতে হবে। আমি আবার একটু বোঝাচ্ছি, আপনাকে সরাসরি একটা জায়গায় বিশ্বাস করে নিয়ে বোঝাতে হবে, বুঝতে হবে। সেটা হচ্ছে একটু বিশ্বাসটা কোথায় একটু খেয়াল করেন। ধরে নিচ্ছি যখন এইটুকু অংশ অনুসারে 5 দ্বারা ভাগ করলে আমার ধরে নিচ্ছি সংখ্যাটা এটা এটা একটা সংখ্যা যেখানে 3 ভাগশেষ থাকবে, 5 দ্বারা ভাগশেষ হলে এটা, আবার যদি 2 দ্বারা ভাগ করি তাহলে ওই সংখ্যাটার ক্ষেত্রে এটা হবে, কারণ 2 দ্বারা x কে ভাগ করলে 0 হবে, এই 5 দ্বারা x কে ভাগ করলে 0 হবে। এই 3 মানে হচ্ছে ওই শুরুতে যে আমি মেথডটা বুঝাইছি ভাগশেষ কোনটা থাকে, লাস্টে যেটা পড়ে থাকে এটি তো, তাই না। তার মানে এই ক্ষেত্রে আমার এই জায়গাটায় যে x কে 2 দ্বারাও ভাগ করা যাবে, x কে 5 দ্বারাও ভাগ করা যাবে, তার মানে অতিরিক্ত ব্যাপার হচ্ছে এবার যদি এখানে 3-এর ভিতর 5 যাবে না, তার মানে কি ভাগশেষ এখানে খেয়াল করে দেখেন এখানে ভাগশেষ আমার 3 হবে, কিন্তু এখানে যেহেতু ভাগশেষ তো ভাজকের সাথে ছোট হবে, এটা কিন্তু আমি আগেই আপনাদের বুঝিয়েছিলাম। আর এটা কিন্তু বড় বড় কি কখনোই ভাগশেষ হতে পারে, কখনোই হতে পারে না। খেয়াল করেন 2 দ্বারা ভাগ করলে ভাগশেষ 3 মানে কি 3 থাকবে, কিন্তু 3 কি 2 এর চাইতে বড় না। আমি আপনাদের প্রথম কি শিখিয়েছিলাম আপনারা একটু কমেন্টে জানিয়ে দিন, ভাগশেষ কি মানে এটা এই 2 মানে কি 2 ভাজক, ভাজকের চাইতে বড় হবে কিনা একটু দ্রুত কমেন্টে জানান। যে এখানে যে এটার মানে যদি এটা হয় 5x কে 5 দ্বারা ভাগ করা যাবে এবং এখানে 3 আছে, তার মানে কি 3 ভাগশেষ থাকবে, তাহলে এটার মানেও তো এটাই দাঁড়াবে 2 দ্বারা ভাগ করলে x কে ভাগ করা যাবে এবং 3 ভাগশেষ থাকবে। এখন আপনি বলেন যে ভাগশেষ কি কখনোই আমাদের ভাজকের চাইতে বড় হবে কিনা। গুড, আমাদের কখনোই এটা ভাজকের চাইতে বড় হবে না, এই কারণে কি করতে হবে ওই 3কে মানে এই 3কে 2 দ্বারা ভাগ করতে হবে, কারণ আরো একবার তাহলে ভাগ যাবে, আরো একবার ভাগ যাবে। এখন যদি তাহলে ভাগ করি
দেখেন এটাকে আমি এভাবে যদি ভাগ করি 2 2, তাহলে আমার ভাগশেষ কত থাকলো? এবার ঠিক আছে, এবার ঠিক আছে যে এবার আমার ভাগশেষ, সরি, এবার ঠিক আছে যে এবার আমার ঠিক আছে যে ভাগশেষ 1 হতে পারে, কারণ 1 2 এর চাইতে ছোট। তাহলে এই অঙ্কটা আমরা কিভাবে দেখাতে পারি? এবার কিভাবে দেখাতে পারি? এবার দেখাতে পারি x/2 এটাকে আলাদা করি। আলাদা করার পর x/2 এটা রাখলাম, এর ভিতর এক 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 একটা পরিপূর্ণ আছে, যেমন 2 আলাদা করলাম, 2 দিয়ে একবার যাবে, এখানে 2 যদি 3 থেকে 2 নেই, এটা কাটাকাটি করলে মিলে যাবে, মানে আমি এমন সংখ্যা নিচ্ছি যেটা কাটাকাটি করলে এখানে মিলে যাবে, তাহলে এখানে থাকলো আরো 1, রাইট? তার মানে আমার ভাগশেষ কত থাকলো? 1 থাকলো। ক্লিয়ার? তার মানে একটু বোঝার চেষ্টা করেন, আপনার এত সব করার দরকার নেই। এটা হয়তো অনেকে বুঝবেন না, কারণ কি বেসিক যাদের দুর্বল। আপনার সরাসরি কি করা দরকার? এটা যেহেতু ভাজকের চাইতে বড়, তখন একে আপনি এভাবে ভাগ দেন, ভাগ দিলে যা দাঁড়াচ্ছে, এবার কিন্তু আমার ভাগশেষ কি ঠিক আছে, এবার ভাগশেষ আমার ঠিক আছে, কারণ এবার ভাগশেষটা 2 এর চেয়ে কম। তার মানে উত্তর হবে কত? 1। এবার একটু কমেন্টে জানান যে প্লিজ বুঝতে পেরেছেন কিনা। আর আরেকটা ব্যাপার হচ্ছে, আমরা এই x কে 2 দিয়ে ভাগ করে এখানে কেন হিসাব করলাম না? কারণ আমরা জানি এটা নিঃশেষে বিভাজ্য হবে। গুড। এবার চলেন, এই মেথডে অনেকগুলো অঙ্ক পরীক্ষায় আসে। আপাতত আপনারা এখানে একটা অঙ্ক আছে, এটা দেখেন, বাকি আপনারা যখন এই টাইপের অঙ্ক পাবেন তাহলে আপনারা একটু এভাবে সমাধান করবেন, হয়ে যাবে। আমি 149 নাম্বারটা বলতেছিলাম, 149 নাম্বার, 149 নাম্বার এখানে অঙ্কটা ছিল যে একটি সংখ্যাকে 45 দিয়ে ভাগ করলে, একটি সংখ্যাকে 45 দিয়ে ভাগ করলে আমার ভাগশেষ 23 থাকে, অর্থাৎ ভাগশেষ কত থাকে? 23 থাকে যদি আমি 45 দিয়ে ভাগ করি। এখন বলা হচ্ছে যে যদি ওই সংখ্যাটিকে 9 দ্বারা ভাগ করা হয়, ওই সংখ্যাটিকে 9 দ্বারা যদি ভাগ করা হয়, তাহলে আমার ভাগশেষ কত থাকবে? এই ক্ষেত্রে তবে ভাগশেষ কত হবে এটা আমাকে বের করতে হবে। তার মানে আমাদের প্রথমত বলা হচ্ছে একটি, এটা পুরোটা মিলে একটি সংখ্যা, পুরোটা মিলে একটি সংখ্যা, একটি সংখ্যা, যে x হচ্ছে নিঃশেষের বিভাজ্যটুকু অংশ, 23 হচ্ছে ভাগশেষ, তার মানে এটা হচ্ছে ওই সংখ্যাটা। তাহলে ওই সংখ্যাটিকে 45 দ্বারা ভাগ করলে এর সাইডে 23 লেখা মানে কি 23 ভাগশেষ থাকবে। এখন যদি ওই সংখ্যাটিকে আমি 9 দ্বারা ভাগ করি তাহলে আমার ভাগশেষ কত থাকবে? তাহলে আমরা জানি যে x দ্বারা 9 কে যদি ভাগ করি, তাহলে খেয়াল করে দেখেন, এটা তো আমার ভাগ, ওকে, এটা ওকে, এটা ভাগ যাবে, কারণ এখানেও x/45 দ্বারা যদি আমি ভাগ করি, এটার মানেটা হচ্ছে দেখেন, যতক্ষণ পর্যন্ত ছোট না আসতেছে ততক্ষণ পর্যন্ত কাজ করবে। এটার মানেটাও কি ওকে, এটাও ওকে, কারণ এটা দ্বারা এটাও ভাগ যাবে, এটা দ্বারা ভাগ যাবে। তার মানে এইটুকুর ভিতর আমি বুঝতেছি 45 থেকে ছোট, তার মানে এটা ভাগশেষ। এখন তাহলে এটা তো এর চাইতে বড় হয়ে গেল, বড় হয়ে গেল, তার মানে এবার আমি ভাগ করে দেখব। 9 দ্বারা 23 কে যদি ভাগ করি, তাহলে 9 দুগুণে 18, তাহলে থাকে কত? 5। তাহলে এবার ঠিক আছে, তাহলে আমাদের ভাগশেষ কত হবে? 5। আমাদের ভাগশেষ কত হবে? 9 দ্বারা ভাগ করলে আমাদের ভাগশেষ 5 হবে। এটাকে আপনারা যারা আরো একটু স্মার্ট ওয়েতে বুঝতে চান, তারা এভাবে অঙ্কগুলো অভ্যাস করতে পারেন। সেটা হচ্ছে এটাকে আলাদা করেন x/9, তাই কিনা? এখন দেখেন তো 23 দিয়ে 23-এর ভিতর 9 কয়বার যাবে? 2 বার যাবে, 2 বার গেলে কি 9 দুগুণে 18, 18, আর এটাকে আলাদা করেন। তাহলে এখন 9 তো নিচে রয়ে গেল, এখন আর 18 থেকে যদি 23 থেকে 18 সরিয়ে ফেলি, আর থাকে কত? 5। তার মানে এটি হচ্ছে আমাদের উত্তর। এই মেথডগুলো প্রথমবার বুঝতে না পারলেও একবার, দুবার, চারবার, পাঁচবার দেখলে আপনি একসময় এগুলি বুঝতে পারবেন। যখন বুঝতে পারবেন তখন বুঝতে হবে আপনার বেসিকের লেভেলটা অনেক উপরে উঠে গেছে। ঠিক আছে? এই কারণে আমি চ্যালেঞ্জ নিয়েও এই কঠিন আলোচনাটা আপনাদের সাথে শেয়ার করলাম। এবার একটু ফাইনালি কমেন্টে জানান যে বুঝতে পেরেছেন কিনা।
না, এখানে সংখ্যাটি ভালো করে খেয়াল করেন, এখানে সংখ্যাটি জানতে চাওয়ার মতো কোনো অপশন কিন্তু এখানে নেই। আমার কথাটা বুঝতে পারবেন, কারণ ওই পরিমাণ তথ্য কিন্তু এখানে দেয়া নেই। কথাটা বুঝতে পারছেন? তো যেভাবে আছে সেভাবে আপনারা অঙ্কটা চিন্তা করেন, হবে ইনশাল্লাহ। আমি আরো এই টাইপের অঙ্ক অ্যাডভান্স লেভেলে করাতাম, কিন্তু সমস্যা হচ্ছে আপনাদের বিসিএস এবং অন্যান্য নন ক্যাডার জবগুলিতে এই টাইপের অঙ্ক আসে না। তবে এই মেথডটা আসে, এই কারণে আপনাদের সাথে শেয়ার করা। আপনারা একটু চর্চা করতে থাকেন, প্রয়োজনে আমি যদি কোর্সের মাঝে কখনো সময় হয় আমি চেষ্টা করবো আরো হেল্প করা যায় কিনা। ঠিক আছে, ঠিক আছে, এবার আসে। এবার আমার আরেকটা কাজ হচ্ছে, সেটি হচ্ছে এবার একদম বিভাজ্যতার যে নীতি সেটি নিয়ে আমি একটু কথা বলি। বিভাজ্যতার নীতি নিয়ে প্রথমত হচ্ছে, সবকটা নীতি আপনার জানার দরকার নেই। যেমন কিছু নীতি আছে, 2-এর বিভাজ্যতার নীতি, 4-এর বিভাজ্যতার নীতি, 8-এর বিভাজ্যতার নীতি, এগুলি কিন্তু আপনি নর্মালি কাটাকাটি করতে পারবেন, তাই কিনা? কারণ যে কোনো জোড় সংখ্যাকে যদি আপনি 2 দ্বারা ভাগ করতে পারবেন, এটা সহজ নীতি। আবার দেখা যাচ্ছে 4-এর নীতিটা হচ্ছে কি, কোনো সংখ্যার শেষে যদি দুটি মানে যেমন আমি যদি 5224 সরি 224 লিখে, এখন এটা 4 দ্বারা ভাগ করা যাবে কিনা সেটি দেখা যাবে। আমি এই যে লাস্টের দুটো সংখ্যাকে যদি ভাগ করতে পারি, তাহলে সেটাকে 4 দ্বারা ভাগ করা যাবে। কথাটা ক্লিয়ার? সেটাকে কি করা যাবে? 4 দ্বারা ভাগ করা যাবে। এখন এই কারণে আপনাকে যে জিনিসটা দেখতে হবে যে এই নীতিগুলো আপনি নর্মালি পারবেন। কথাটা ক্লিয়ার? তবু এই 4-এর উপরে একটা অঙ্ক আসছিল, সেটি হচ্ছে সম্ভবত 124 নাম্বার। নিচের কোনটি 4 দ্বারা বিভাজ্য? নিচের কোনটি 4 দ্বারা বিভাজ্য? এখানে আমাদের এই টাইপের অঙ্কের ক্ষেত্রে যেমন ক নাম্বার অপশনে যেটা ছিল যে 2000 না, এখানে 2,14,133, 14,133, এটা ক নাম্বার অপশন ছিল। খ নম্বর অপশন ছিল এখানে 510056, তাই কিনা? গ নম্বর অপশন ছিল আমার কত? 322569। এখন আমি সবকটাই লিখতেছি না, আপনি একটা জিনিস খেয়াল করে দেখেন, আপনি এই নীতিটা জানলে যেটা সুবিধা হবে, লাস্টের দুটোকে যার শুধু একটু চেষ্টা করবেন এটি 4 দ্বারা ভাগ করা যায় কিনা। এখন লাস্টের দুটোকে এটা 4 দ্বারা ভাগ করা যায় না, তার মানে এটা উত্তর হবে না। এটাকে ভাগ করা যায়, এটাকে ভাগ করা যায়, তার মানে আপনার এটি উত্তর। আবার দেখেন 69কে ভাগ করা যায় না, তার মানে এটা উত্তর না। বিভাজ্যতার নীতি যদি এই টাইপের অঙ্ক আসে জানতেছে, তাহলে আপনার জন্য বিভাজ্যতার নীতিটা হেল্প করবে। অন্যথায় আপনি ভাগ কাটাকাটি করার ক্ষেত্রে আমার মনে হয় না খুব একটা আপনাকে হেল্প করবে, কারণ আপনি যা জানেন ওটার ভিত্তিতেই বেটার হবে। একটা বিষয়, কথাটা ক্লিয়ার? এখন যদি এখানে আরেকটা বিষয় বলা হচ্ছে, দেখেন 8 দ্বারা ভাগ করলে সেক্ষেত্রে কি হবে। আমি আবারও বলছি যে 8 দ্বারা যদি ভাগ করা হয় কোনো সংখ্যাকে, 8 দ্বারা কখন বিভাজ্য হবে সেটি গুরুত্বপূর্ণ একটা বিষয়। এখন কোন সংখ্যাকে 8 দ্বারা বিভাজ্য হতে গেলে তাহলে লাস্টের 3টা ডিজিট, মানে এখানে আমি একটা ছন্দ দিয়ে দিই। ছন্দটা কেমন দেখেন আপনার মনে রাখার জন্য, এখানে 2 কয়টা? একটা না, এখানে 2 কয়টা? 2টা, এখানে 2 কয়টা? 3টা, 3টা না? ওকে, এখানে 3টা, এখানে 2টা, এখানে 2 কয়টা? একটা। তাহলে এই যে লাস্টের একটা ডিজিট যদি 2 দ্বারা ভাগ করা যায়, সম্পূর্ণটা 2 দ্বারা ভাগ করা যাবে। 4 দ্বারা হচ্ছে লাস্টের দুটি ডিজিট যদি 2 দ্বারা ভাগ করা যায়, তাহলে 4 দ্বারা বিভাজ্য হবে। তাহলে এটা লাস্টের 3টা ডিজিট যদি 8 দ্বারা ভাগ করা যায়, তাহলে নিঃশেষে বিভাজ্য হবে। এটা মনে রাখার একটা টেকনিক, আপনি চাইলে মনে রাখতে পারেন। 4-এর ভিতর 2টা আছে, তার মানে লাস্টের দুটোকে টেস্ট করবেন। 8-এর ভিতর 2 আছে 3টা, তাহলে লাস্টের 3টাকে টেস্ট করবেন। ব্যাস, এটি হচ্ছে আপনার জন্য শর্টকাট। ঠিক আছে? যেমন আমাদের এই টাইপের একটা অঙ্ক বইতে আছে, যেটি বাংলাদেশ ব্যাংকে এসেছিল। সেটি হচ্ছে যেমন 91876, এখানে একটা ফাঁকা জায়গা আছে, তারপর 2,
এখন বলা হচ্ছে ধরেন এটা একটা ফাঁকা জায়গা, এই জায়গায় একটা ডিজিট বসাতে হবে। এখন বলা হচ্ছে সংখ্যাটি 8 দ্বারা নিঃশেষে বিভাজ্য হলে এই জায়গাটিতে কোন ক্ষুদ্রতম পূর্ণ সংখ্যাটা ব্যবহার করা যাবে। কথাটা ক্লিয়ার? এখন অপশন হিসেবে যেগুলি দিয়েছে, যেমন এখানে দিয়েছে 1, 2, 3 এবং 4, খ, গ এবং ঘ। তাহলে এটি খুবই সহজ, আপনি এখানে মান বসাবেন, সরাসরি মান বসাবেন। এখানে যদি 1 ধরেন, এই জায়গাতে যদি 1 বসান তাহলে কত হচ্ছে এত। তাহলে এটাকে তো 8 দিয়ে যদি ভাগ করেন, দেখেন যাচ্ছে না, যেহেতু যাচ্ছে না তাহলে এটা বাদ। এবার আপনি এখানে 2 বসান, দেখেন 2 দিয়েও যাচ্ছে না, আপনি ট্রাই করে দেখেন, আমি সরাসরি বলছি 2 দিয়ে 2 বসানোর পরেও এটা ভাগ করা যাবে না, এটা বাদ। এবার যদি আপনি 3 বসান, কত বসান? 3 বসান, তাহলে দেখেন 3 বসানোর পর আপনি যদি এখানে 8 দিয়ে ভাগ করেন তাহলে দেখা যাচ্ছে যে 7 8 56, 7 8 56, তাহলে এখানে কত থাকে? 7, 8 9 72। দেখেন ভাগ করা যাচ্ছে, তার মানে এখানে 3 বসবে, উত্তর কি হবে? 3। ক্লিয়ার? উত্তর হবে কি? 3। ঠিক আছে, এখন তাহলে আমাদের যে কাজটা সেটা হচ্ছে এই টাইপের অঙ্ক আসলে পারবেন কিনা একটু দ্রুত একটু কমেন্টে জানিয়ে দিন প্লিজ, খুব দ্রুত একটু কমেন্টে জানিয়ে দিন এটা পারবেন কিনা, এই টাইপের অঙ্ক আসলে পারবেন কিনা খুব দ্রুত একটু কমেন্টে জানিয়ে দিন। ঠিক আছে, এবার আসুন আরো একটা নিয়ম দেখি আমরা। 3 এবং 9-এর নিয়মটা পরীক্ষায় প্রায় আসে, এটা আমাদের শুধু এই ক্ষেত্রে না, আমাদের অনেক ক্ষেত্রেই দরকার হয়। যেমন মৌলিক সংখ্যা নির্ণয়ে আমাদের এটা দরকার হবে, 3-এর বিভাজ্যতার নীতিটা এবং 9-এর বিভাজ্যতার নীতিটা সেম, এই দুটো নীতি একদম সেম। ঠিক আছে, একদম সেম। কিভাবে? ধরেন 1 2 121, একে আসলে 3 দ্বারা ভাগ করা যাবে কিনা আমি কিভাবে বুঝবো? আমি দুভাবে বুঝতে পারি। এক হচ্ছে যে আমি সরাসরি ভাগ করে দেখতে পারি, 3 দিয়ে, 3 4 12, তার মানে 1 আছে, এটা যাচ্ছে না, তার মানে এটা 3 দ্বারা বিভাজ্য না, অর্থাৎ এটা 3 দ্বারা ভাগ করা যাবে না 121কে। এখন আরেকটা ভাবে আমি বুঝতে পারি, কিভাবে বুঝতে পারি? যে এটার যদি ডিজিটগুলি আমি যোগ করি তাহলে কত হয়? 2 1 2 1। তাহলে এবার খেয়াল করেন এর যোগফল টোটাল হচ্ছে 4, যোগফলকে যদি 3 দ্বারা ভাগ করা যায় তাহলে বিভাজ্য। দেখুন এটাকে 3 দ্বারা ভাগ করা যায় না, এভাবে বুঝতে পারি এটি 3 দ্বারা বিভাজ্য নয়। এখন যদি এই জায়গায় সাপোজ মনে করেন যে আমি 123 ধরি, একে 3 দ্বারা বিভাজ্য কিনা, এটা দুভাবে দেখতে পারি। এক হচ্ছে আমি 3 দিয়ে ভাগ করে দেখলাম, 3 4 12, 3 কেটে আনলাম, 3 একে 3, ইটস ওকে। আরেকটা ভাবে দেখতে পারি যে 1 2 3 নেওয়ার পর এদেরকে আমি যোগ করে দেখতে পারি, এদের যোগফল কত? 6। এবার 6কে যদি 3 দ্বারা মানে যোগফলকে যদি ভাগ করা যায় তাহলে বুঝতে হবে এই টোটালটাকে নিঃশেষে ভাগ করা যাবে, রাইট? তাহলে খেয়াল করে দেখেন যে এখানে একে নিঃশেষে কি করা যাচ্ছে? ভাগ করা যাচ্ছে। কখন? যখন এর যোগফলকে 3 দ্বারা ভাগ করা যাচ্ছে। তার মানে একটা সংখ্যা যতই বড় হোক আপনি এইভাবে করতে থাকবেন। ধরেন 1 2 1 2 3, সংখ্যাটা বড় হয়ে গেল না? এখন আপনি কিভাবে বুঝবেন এটাকে ভাগ করা যাবে কিনা? অথবা আমি যদি এভাবে না লিখে দেখা যাচ্ছে 2 3 1 লিখি, তাই কিনা? তাহলে এখন প্রশ্নটা হচ্ছে একে আসলে নিঃশেষে ভাগ করা যাবে কিনা। কথাটা ক্লিয়ার? এই ক্ষেত্রে আপনি এত বড় সংখ্যা সরাসরি এই নিয়মে ভাগ করতে গেলে অনেক সময় লাগবে। আপনি সরাসরি এর ডিজিটগুলি যোগ করে দেখেন, তাহলে কত হচ্ছে? এখানে 5 6 9, তাহলে 9কে 3 দ্বারা ভাগ করা যাচ্ছে, তার মানে কি এটা নিঃশেষে বিভাজ্য, এটি হচ্ছে 3-এর বিভাজ্যতা নীতি। একইভাবে
নয়ের বিভাজ্যতার নীতিটাও সেম। এরকম যেমন এই সংখ্যাটিকে 9 দ্বারা ভাগ করা যাবে কিনা আপনি ট্রাই করে দেখেন, ভাগ করা যাবে। আরেকটা হচ্ছে যেহেতু এই দুটো নিয়ম সেম, এর যোগফল যদি কত আসছিল 9, তাহলে 9 কে 9 দ্বারা ভাগ করা যায়, তার মানে কি এটিও 9 দ্বারা বিভাজ্য, 9 দ্বারা বিভাজ্য। এই তথ্যটুকু আপনাদের একটু মুখস্থ রাখতে হবে। ক্লিয়ার? এই তথ্যটুকু আপনাকে একটু মুখস্থ রাখতে হবে, এটা একটু মাথায় রাখবেন। ঠিক আছে, এবার খেয়াল করেন, তাহলে আমরা 3 এবং 9 এর বিভাজ্যতার নীতিটা বুঝলাম। এখন আরেকটা বিষয় একটু খেয়াল করেন, আমাদের এর উপর এক দুটো প্রশ্ন আসছে, সেগুলি একটু দেখি। প্রশ্ন কি? আমাদের প্রথম প্রশ্নটা হচ্ছে, খেয়াল করেন যে এখানে বলা হচ্ছে নিচের কোন সংখ্যাটি 3 দ্বারা নিঃশেষে বিভাজ্য নয়। দেখেন ক নম্বর অপশন যেটি দেওয়া আছে, ক নম্বর অপশন দেওয়া আছে 126, খ নম্বর অপশন দেওয়া আছে আবার 141, গ নম্বর অপশন দেওয়া আছে আমার 324 এবং ঘ নম্বর অপশন দেওয়া আছে আমার কত 139। এখন দেখেন কোনটি বিভাজ্য হবে না, যেমন এটি কত হচ্ছে আমার 7, 9, তার মানে এটি বিভাজ্য। এটি হচ্ছে কত 6, এটিও বিভাজ্য। এটি কত 6, 9, এটিও বিভাজ্য। এখন 10, 13, এটা যোগফল 13, 13 কে 3 দ্বারা ভাগ করা যায় না, তার মানে এটি বিভাজ্য নয়, এটি উত্তর। খুবই সহজ। এভাবে আপনারা একটু দেখে নেবেন। তবে এখানে 128 নম্বর অঙ্কটা আমি একটু আপনাদের সাথে শেয়ার করি। এই টাইপের অঙ্ক অনেকে বুঝতে চান না, আমি একটু খেয়াল করে দেখেন। সেটা হচ্ছে যে 9 দ্বারা বিভাজ্য 3 অঙ্ক বিশিষ্ট, মানে 9 দ্বারা ভাগ করা যাবে এরকম একটা সংখ্যার কথা বলছে, 3 অঙ্ক বিশিষ্ট। 3 অঙ্ক বিশিষ্ট ধরেন একটা, এখানে বলা হচ্ছে প্রথম অঙ্ক 3, তৃতীয় অঙ্ক 8, প্রথম অঙ্কটা কত 3, তাই কিনা? তাহলে এটা প্রথম অঙ্ক আর একটা তৃতীয় অঙ্ক। এখন দ্বিতীয় অঙ্কটা আমাদের ফাঁকা, বলা হচ্ছে প্রথম অঙ্কটা কত 3, ঠিক আছে, এটি নাই। আবার বলা হচ্ছে তৃতীয় অঙ্কটা 8। এবার বলা হচ্ছে যে এদের এই দ্বিতীয় এই জায়গায় কোন সংখ্যাটা বসালে এটা নিঃশেষে বিভাজ্য হবে। কথাটা ক্লিয়ার? এটি নিঃশেষে কি হবে? বিভাজ্য হবে। এখন ভালো করে একটু খেয়াল করে দেখেন যে এই জায়গায় এই অঙ্কটা আপনি কিভাবে করবেন। এখন প্রথমত যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আপনি যদি এদেরকে যোগ করেন, এদেরকে কি করেন? যোগ করেন, তাহলে ভালো করে খেয়াল করেন যে ধরে নিচ্ছি যে এটা যদি x, এই তিনটার যোগফল তো আমার নিঃশেষে বিভাজ্য হওয়ার কথা, তাই কিনা? অর্থাৎ এখানে তাহলে কত হচ্ছে x যোগ কত 8, 11, অর্থাৎ এর 11-র সাথে এমন একটা সংখ্যা আমাকে যোগ করতে হবে যেটাকে আমরা 9 দ্বারা ভাগ করতে পারি। তাহলে আপনি দেখেন তো 11-র সাথে যদি আমি 1 যোগ করি তাহলে 12 হবে, কিন্তু 12কে তো 9 দ্বারা ভাগ করা যায় না। একইভাবে 13কেও যায় না, 14কেও যায় না, 15কেও যায় না, 16কেও যায় না, 17কেও যায় না, 18কে ভাগ করা যায়। তার মানে আপনি x কত যোগ করবেন, অর্থাৎ 11-র সাথে আপনি কত যোগ করবেন, এটা আপনি কিভাবে বুঝবেন? খেয়াল করে দেখেন। এটা বোঝার উপায় হচ্ছে আপনি দেখবেন যে 9 যে সংখ্যাটা, 9কে যদি নামতা পড়েন তাহলে একটা 9, 9 দুগুণে 18, তার মানে আপনি দেখতেছেন যদি 9 হয় তাহলে আমার কে, যদি 9 মানটা আসে তাহলে একে 9 দ্বারা ভাগ করা যাবে, কিন্তু আমার মান আসছে কত 11, দেখেন মান আসছে কত 11, তাহলে 11কে ভাগ করা যাবে না, তাহলে 9 তো ক্রসই করছে, তার মানে তার পরের গন্তব্যস্থলটা হচ্ছে 18। তার মানে বুঝতে পারতেছি যে এটাকে যদি এমন কিছু একটা যোগ করতে হবে যেটা যদি 18 হয় তাহলে নিঃশেষে বিভাজ্য হবে। তাহলে আমরা দেখি, তাহলে x এর মানটা কত হচ্ছে, 18 থেকে 11 বাদ দিলে আমার কত হচ্ছে এখানে 7, অর্থাৎ এই জায়গাতে 7 বসালে সংখ্যাটা নিঃশেষে বিভাজ্য হবে। প্লিজ একটু কমেন্টে জানান যে বুঝতে পেরেছেন কিনা। আমি আবারও বলছি যে এই টাইপের অঙ্কে আপনি এই মাঝখানে সংখ্যাটা দেওয়া আছে, আপনি এটাকে দেখেন কত হয় 11 যোগ x, তাই কিনা? কত দ্বারা বিভাজ্য বলছে 9 দ্বারা, তাহলে 9কে 9, এটা 9 এর সাথে বড় 11, তাহলে 9 দুগুণে 18, তার মানে পরের সংখ্যাটা আমাদের হতে পারে
11-র পর, তাহলে এটা সমান সমান কত হবে 18। সুতরাং x এর মান কত 18 মাইনাস 11, তাহলে কত 7। অর্থাৎ এখানে যদি 7 বসে তাহলে সংখ্যাটা নিঃশেষে বিভাজ্য হবে। ঠিক আছে, তাহলে এই বাকি অঙ্কগুলো আপনারা একটু দেখে নেবেন। আমি 6 দ্বারা বিভাজ্যতার নীতিটা একটু বলি। 6-এর বিভাজ্যতার নীতিটা একটা জায়গা থেকে একটু গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে দেখেন যে কোনো একটা সংখ্যা 6 দ্বারা বিভাজ্য হবে কিনা সেটা আপনি কিভাবে বুঝবেন। যেমন 6কে যদি উৎপাদকে বিশ্লেষণ করেন তাহলে 6 এর ভিতর দুটো মৌলিক সংখ্যা আছে, 2 এবং 3। এই কারণে কোনো সংখ্যা ধরেন 24, একটা ছোট সংখ্যা নিলাম, 24 6 দ্বারা বিভাজ্য কিনা সেটি আপনি কিভাবে বুঝবেন। সেটি যদি 2 দ্বারা ভাগ করা যায়, যেহেতু লাস্টের প্রথম অঙ্কটা একক স্থানে 4 আছে, তার মানে এটি 2 দ্বারা ভাগ করা যাবে। তার মানে কোনো সংখ্যা 6 দ্বারা বিভাজ্য হতে গেলে অবশ্যই জোড় সংখ্যা হতে হবে। কি হতে হবে? অবশ্যই জোড় সংখ্যা হতে হবে। এটা হচ্ছে প্রথম শর্ত। অর্থাৎ কোনো সংখ্যা 6 দ্বারা ভাগ করতে গেলে অবশ্যই জোড় সংখ্যা হতে হবে। কেন? কারণ ওই যে আমার যেহেতু 2 দ্বারাও যদি ওই সংখ্যাটা 2 ভাবে বিভাজ্য হতে হবে। এক হচ্ছে প্রথমত 2 দ্বারা বিভাজ্য হতে হবে, দ্বিতীয়ত 3 দ্বারা বিভাজ্য হতে হবে। তার মানে কি 2 দ্বারা বিভাজ্য যদি হতে চায় তাহলে অবশ্যই 2 দ্বারা জোড় সংখ্যা হতে হবে। তার মানে 6 দ্বারা বিভাজ্য কোনো সংখ্যা প্রথম শর্ত হচ্ছে আমার কি জোড় হতে হবে। কথাটা ক্লিয়ার? এখন এই জায়গায় আমি আপনাদের একটু বলি যে তারপর 2 জোড় যদি হয় তাহলে আর 2 দ্বারা ট্রাই করতে হবে না, তারপর শুধু 3-এর বিভাজ্যতার নীতিটা অ্যাপ্লাই করবেন, তাহলেই অঙ্কটা হয়ে যাবে। যেমন এখানে একটা অঙ্ক আমি আপনাদেরকে দেখাচ্ছি, 130 নাম্বার অঙ্কটা। 130 নাম্বার, 130 নাম্বার দেখুন 5, অর্থাৎ এখানে কত বসবে, এখানে কত বসবে। তাহলে এখানে খেয়াল করে দেখেন 5, এখানে আমার স্টার কত বসবে। এখন প্রথমত দেখেন এটি লাস্টে 2 থাকা মানে কি এটি জোড়, এটি কি জোড়। এটি যেহেতু জোড় তার মানে 2 দ্বারা বিভাজিত হবে। এখন 3 দ্বারা বিভাজিত করতে গেলে 3-এর বিভাজ্যতা নীতি লাগবে। তাহলে 3-এর বিভাজ্যতা নীতি কত হবে? এরকম হবে। অর্থাৎ এখানে আমার 7 প্লাস x, অর্থাৎ 7-এর সাথে আমার 1 যোগ করলে তাহলে সেটি 3 দ্বারা বিভাজ্য হবে। এখন তাহলে 3-এর নামতা যদি দেখি তাহলে 3 কে 3, তাই কিনা? এটার সাথে বড় এটা, 3 দুগুণে 6, 6-এর সাথে বড়। তাহলে আমরা বুঝতে পারছি যে পরের সংখ্যাটা কত হবে? 9। তাহলে এই 7 প্লাস x এর সাথে মানে 7-এর সাথে আমার এমন একটা x যোগ করতে হবে যেটা রেজাল্ট হবে 9। তাহলে 9 যদি হয় তাহলে কত হবে? এখানে 9 মাইনাস 7, তার মানে 2। তাহলে উত্তর হচ্ছে কত? 2। অর্থাৎ এখানে 2 উত্তর হবে। কথাটা ক্লিয়ার? তাহলে এই সংখ্যাটি একই সাথে 6 দ্বারা বিভাজিত হবে, একই সাথে 2 দ্বারা বিভাজ্য হবে এবং 3 দ্বারা বিভাজ্য হবে। আলটিমেট বিষয়টা আমার 6 দ্বারা বিভাজ্য হবে। প্লিজ যদি বুঝতে পারেন দ্রুত ইয়েস লিখে কমেন্ট করুন প্লিজ। খুব দ্রুত একটু কমেন্টে জানান প্লিজ। ঠিক আছে, এবার আমার ক্লাস একদম শেষের দিকে চলে আসছে, একটু লক্ষ্য করেন। প্রথমত হচ্ছে 7-এর বিভাজ্যতার নীতি। হ্যাঁ, 7-এর বিভাজ্যতার নীতি আমরা সবকটা আলোচনা করার দরকার নেই। 7টা নিয়ে একটু কথা বলবো, আর এটা হচ্ছে 13-র বিভাজ্যতার নীতিটা নিয়ে কথা বলবো। আবার 11-র বিভাজ্যতার নীতিটা নিয়ে কথা বলবো। তাহলে আমাদের হয়ে যাবে।
এর বেশি আমাদের দরকার নেই, কথাটা ক্লিয়ার। মেইনলি ওখানে যেমন যে কটা আলোচনা করলাম সব কটাই একটু দেখে নেবেন। এখানে আমি 7-এর বিভাজ্যতা নীতি, 11 এবং 13 নিয়ে একটু কথা বলবো। এই কটা জানলেই আপনাদের হবে, এই যাবৎকালে যে পরীক্ষায় প্রশ্ন আসছে এগুলি জানলেই হবে। আমি একটা সংখ্যা নিচ্ছি 861, মানে কোনো সংখ্যা 7 দ্বারা বিভাজ্য কিনা সেটা কেমনে বুঝবেন? সেটা বোঝার উপায় হচ্ছে এই যে একক স্থানে যে সংখ্যাটা থাকবে একে দ্বিগুণ করতে হবে। একে কি করতে হবে? দ্বিগুণ করতে হবে। যেমন আমি যদি একে দ্বিগুণ করি তাহলে কত হবে? 2 হবে, রাইট? এবার আপনাকে যে কাজটা করতে হবে, বাকি অংশ যেটা থাকবে, অর্থাৎ কত থাকলো? 86। এই 86 থেকে এই একক স্থানে যাকে দ্বিগুণ করলেন তাকে এই 86 থেকে তাকে বিয়োগ করতে হবে, রাইট? তাকে কি করতে হবে? বিয়োগ করতে হবে। তাহলে কত? 4, এখানে কত? 8। ঠিক আছে, এবার দেখেন যে এই 84কে 7 দ্বারা ভাগ করা যায় কিনা। 84কে যদি 7 দ্বারা ভাগ করতে চান তাহলে আমার কত হচ্ছে? 1, 14, 7 দুগুণে 14। অর্থাৎ আলটিমেট আমার একে 7 দ্বারা ভাগ করা যাচ্ছে। তারপরে এই সম্পূর্ণ সংখ্যাটিকে 7 দ্বারা ভাগ করা যাবে। ক্লিয়ার? তাহলে আমাকে কি করতে হলো? নিয়মটা দেখেন, নিয়মটা একটু জটিলের মতো মনে হলেও বইতে আরো একাধিক নিয়ম আছে, সেগুলি দেখে নেবেন। আমার কাছে এটাই ভালো মনে হয় যে একক স্থানে যেটা থাকবে তাকে দ্বিগুণ করবেন, তারপর বাকি যে অংশটুকু থাকবে সেখান থেকে ওই দ্বিগুণটা বাদ দেবেন। এবার প্রাপ্ত রেজাল্টকে যদি 7 দ্বারা ভাগ করা যায় তাহলে এটা নিয়ে 7 দ্বারা ভাগ করা যাবে, যদি না করা যায় তাহলে 7 দ্বারা ভাগ করা যাবে না। ওকে, আমি এগুলিতে সময় বেশি দিতে চাচ্ছি না, আপনারা একটু আপনাদের মতো দেখে নেবেন। ঠিক আছে, এবার আমি যদি স্বাভাবিকভাবে ধরেন 11 নীতিটা নিয়ে কথা বলি। ঠিক আছে, 11 নীতির ক্ষেত্রে ধরেন একটা সংখ্যা নিলাম 21, 34। ঠিক আছে, এটি 11 দ্বারা ভাগ করা যাবে কিনা। এখানে আপনাদের একটা কনসেপ্ট মাথায় রাখতে হবে, যেমন এটা বিজোড় একটা অবস্থান। বিজোড় মানে কি? বিজোড়, এটাও বিজোড়, আর যেহেতু এটা প্রথম, এটা দ্বিতীয়টা কি? জোড় অবস্থান, তাই না? ওকে, তাহলে এটা জোড় হলে এর পরেরটাও জোড়, তাই কিনা? তার মানে এটাও জোড় অবস্থানে আছে। তাহলে একইভাবে আমি এটা নিচে লিখি, এটা বিজোড় অবস্থানে আছে, তাই না? বিজোড় অবস্থানে আছে, তাহলে এটাও আমার কি আছে? বিজোড় অবস্থানে আছে, অর্থাৎ এই দুটো। তাহলে এই 11 দ্বারা বিভাজিত নীতিটা খুবই চমৎকার এবং দেখা যাচ্ছে যে খুবই সহজ। সেটা হচ্ছে এই জোড় স্থানে যারা থাকবে আর বিজোড় স্থানে যারা থাকবে এদের যোগ করবেন। ঠিক আছে, যেমন আমি যদি বিজোড় স্থানে যোগ করি 1, 4, যোগ করার পর আবার এখান থেকে জোড় স্থানে যারা থাকবে এদেরকে যোগ করবেন। যোগ করার পর একটা থেকে আরেকটা বিয়োগ দেবেন, তাহলে এখানে 5, এখানেও 5, তাহলে কত? 0। যদি 0 হয়, আমি আবারও বলছি, যদি উত্তরটা আপনাদের 0 হয় তাহলে মনে রাখবেন এই সংখ্যাটা 11 দ্বারা বিভাজ্য। 11 দ্বারা বিভাজ্য। এখন আমি আবারও বলছি, যদি 0 হয় তাহলে এটি 11 দ্বারা বিভাজ্য। এখন 0 না হয়ে যদি আমার এমনটা হয়, ধরেন 0 হলো না, তাহলে 11 দ্বারা বিভাজ্য হবে না। তবে হ্যাঁ, যদি এমনটা ঘটে, সাপোজ মনে করেন আমি 209 নিয়ে যদি কাজ করি, তাই না? এটা হচ্ছে বিজোড় স্থান, এটা হচ্ছে জোড় স্থান, তাহলে এই দুটো যোগ করলে কত হবে? 2, এখান থেকে 0 বাদ, তাহলে 11 মাইনাস বাদ 11। অর্থাৎ তবে যদি ফলাফলটা 11 গুণিতক হয়, ফলাফল যদি 11 এর গুণিতক হয় তাহলে ঠিক আছে, তাহলে সেটিও 11 দ্বারা নিঃশেষে বিভাজ্য। যেমন 11 গুণিতক 11 হতে পারে, 11কে 11। তার মানে কি, যদি ফলাফলটা 11 ভিত্তিকই হয়, 11 গুণিতক হয়, তাহলেও এই সংখ্যাটা 11 দ্বারা বিভাজ্য। তবে সাধারণত এগুলি 3 ডিজিটের ক্ষেত্রে এমনটা করতে পারে, তো স্বাভাবিক অথবা বেজোড় সংখ্যকের ক্ষেত্রে এমনটা যেভাবেই হোক, যদি ওটার রেজাল্টটা যেমন 11 না এসে যদি 22 আসতো, 33 আসতো, 44 আসতো, এই টাইপের আসলে তাহলে ওটিও কি নিঃশেষে 11 দ্বারা বিভাজ্য। ক্লিয়ার? তাহলে দুটো জিনিস পেলাম, একটা হচ্ছে যদি জোড় বিজোড়ের বিয়োগফল 0 হয়, অথবা যদি ওর রেজাল্টটা কি 11 গুণিতক হয়, তাহলে আমার কি এই কথাটা সত্য, অর্থাৎ সংখ্যাটি 11 দ্বারা নিঃশেষে বিভাজ্য। এবার আমরা যদি 13 নিয়মটা দেখি, 13টা দেখি। 13 ক্ষেত্রে
13 ক্ষেত্রে কি হবে? 13 ক্ষেত্রে হচ্ছে, ধরুন আমরা একটা সংখ্যা নিচ্ছি, যে এই সংখ্যাটা আমি বই থেকেই নিয়েছি 14131। এক্ষেত্রে নিয়মটা হচ্ছে একটু জটিল মনে হতে পারে। এবার একক স্থানে যে থাকবে একে 4 গুণ করবেন। কয় গুণ করবেন? 4 গুণ করবেন। ঠিক আছে, একে 4 গুণ করবেন। তাহলে 4 গুণ যদি করা হয় এখানে কত হচ্ছে? 4 হচ্ছে। এবার এই যে বাকি যেটা থাকলো 14 13, সরি, এর সাথে ওই 4 গুণটাকে যোগ করবেন। 4 গুণটাকে কি করবেন? যোগ করবেন। তাহলে যোগ যদি করেন তাহলে 7 1, তাই কিনা, অর্থাৎ 14 17। এবার একে যদি আমার 13 দ্বারা ভাগ করা যায়, একে যদি কি করা যায়? 13 দ্বারা ভাগ করা যায়, তাহলেও আমার কি সম্পূর্ণ সংখ্যাটি 13 দ্বারা ভাগ যাবে। যেমন 13 13 কি 13, তাহলে থাকলো কত? 1, 1 কেটে আনলেন 11। তো 11-র ভিতর যদি না যায়, ভালো করে খেয়াল করেন, 11-র ভিতর যদি না, 13 দিয়ে তো 11-র ভিতর যাচ্ছে না, আমরা কেটে আনার পরেও যদি না যায় তাহলে এখানে একটা শূন্য হবে। ঠিক আছে, এর পরেরটা কেটে আনেন, এর পরেরটা কেটে আনেন। এবার আমরা যদি 9 বার দিই তাহলে কত হবে? 117 হবে। তাহলে এবার আমি বলতে পারি এই সংখ্যাটা 13 দ্বারা নিঃশেষে বিভাজ্য। এই সংখ্যাটি 13 দ্বারা কে? নিঃশেষে বিভাজ্য। কথাটা ক্লিয়ার? আপনি যদি 143 দেখেন, ছোট একটা সংখ্যা যদি দেখেন, এটাকে যদি আমি কি করি? 4 গুণ করি, তাহলে কত হবে? 12। তাহলে এই 14-র সাথে যদি আমি 12 যোগ করি তাহলে 6 2, তাই কিনা? এবার এই 26-কে যদি 13 দ্বারা ভাগ করা যায়, 13 দ্বারা ভাগ করা যায়, 13 দুগুণে 26, তাহলে বুঝতে হবে এই 143 13 দ্বারা নিঃশেষে বিভাজ্য। 143 কি 13 দ্বারা নিঃশেষে বিভাজ্য। আমাদের আগামী ক্লাসে এই 3টা তথ্য দরকার হবে। 7-এর বিভাজ্যতা নীতি ভালো করে মনে রাখেন, 7-এর বিভাজ্যতা নীতি, 11-র বিভাজ্যতা নীতি, 13-র বিভাজ্যতা নীতি। আশা করি আগামী ক্লাসের আগে আপনারা সবাই এটা আয়ত্ত করে নেবেন। আমি বিস্তারিত আলোচনা করলাম, আপনারা এখানে যে সংশ্লিষ্ট প্রশ্নগুলো সেগুলো একটু সমাধান করবেন, কারণ এখানকার প্রশ্নগুলো খুব একটা কঠিন না। যেমন নিচের কোনটি 2 ও 7 দ্বারা বিভাজ্য, দেখলেই পারবেন, যেহেতু নিয়মটা বুঝতে পেরেছেন যে 7-এর বিভাজ্যতার নীতি হচ্ছে লাস্টের একক স্থানেরটা দ্বিগুণ করবেন, দ্বিগুণ করে বিয়োগ করবেন। ঠিক আছে, ওকে। এখানে আরেকটা অঙ্ক আছে 132, নিচের কোন সংখ্যাটি 3 ও 7 উভয় দ্বারা নিঃশেষে বিভাজ্য? তাহলে 3 ও 7 যেহেতু বলছে, মজার ব্যাপার হচ্ছে আগে 3-এর বিভাজ্যতা নীতিটা একটু সহজ, ওটা দিয়ে দেখবেন, ওটা দিয়ে যে কোটা যায় ওটা রেখে বাকিগুলো বাদ দিয়ে দেবেন। কথাটা ক্লিয়ার? তারপর বাকি যেগুলো থাকবে ওগুলো 7 দ্বারা দেখবেন, তাহলে আপনি খুব সহজে বুঝতে পারবেন। ঠিক আছে, ওকে। তাহলে আমাদের এবার লাস্টের একটু আলোচনা আমি একটু শেষ করে দিতে চাচ্ছি। ঠিক আছে, সেটা হচ্ছে আমার এখানকার আলোচনাগুলো কমপ্লিট, জাস্ট শুধু আমি একটু কনসেপ্টটা আপনাদের বুঝিয়ে দিচ্ছি। দেখেন, আপনারা 134 নম্বর অঙ্কটা দেখেন। 134 নম্বর অঙ্ক, 134 নম্বর অঙ্কে বলা হচ্ছে 36 সংখ্যাটির মোট কতগুলো ভাগযোগ আছে? 36 সংখ্যাটির মোট যারা ভাগ কম বুঝেন তাদের ক্ষেত্রে পরামর্শ হচ্ছে, এই বয়সে তো এগুলি শেখানোর কিছু নেই, আমি তবুও আলোচনা করেছি যথেষ্ট। আপনাদের কাজ হচ্ছে বেশি বেশি নামতা শেখা, অনেক বেশি নামতা শিখবেন। এবং এই ক্ষেত্রে আমি সাধারণত ক্লাসে এটা পড়া দিয়ে দিই যে মিনিমাম 1 থেকে 13 পর্যন্ত নামতা শিখবেন। সবচেয়ে ভালো হয় 17-র গড়ে নামতা যদি আপনি ভালো করে পারেন। ঠিক আছে, এবং এগুলি 25-30 গড় পর্যন্ত শেখার চেষ্টা করবেন, তাহলে ইনশাল্লাহ অনেক ভালো করতে পারবেন। ঠিক আছে, এখন 36 সংখ্যাটি ভাজক সংখ্যা, কতগুলো ভাজক আছে? যেমন 8-এর ক্ষেত্রে আমি যদি বলি 8-এর ভাজক কয়টা, এটা কেমনে বুঝবেন? 4 দুগুণে 8, 2 2। তার মানে এখানে দেখা যাচ্ছে এইভাবে কিন্তু বোঝার উপায় নেই। 8-এর ভাজক বোঝার একটা উপায় হচ্ছে ভাজক কোনগুলো, যেমন 8-কে যাকে যাকে দ্বারা ভাগ করা যায়, 8-কে 1 দ্বারা ভাগ করা যায়, 8-কে 8 দ্বারা ভাগ করা যায়। তার মানে এই দুটো কিন্তু 8-এর ভাজক। ভাজক মানে যাকে দিয়ে ওই সংখ্যাটিকে ভাগ করা যায়। ঠিক আছে,
দেখুন একইভাবে একে 2 দ্বারা ভাগ করা যায়, একে 4 দ্বারা ভাগ করা যায়। তার মানে 8-এর ভাজক হচ্ছে আমার 4টা। ভাজক সংখ্যা কি? ভাজক হচ্ছে এরা, যে যাকে দ্বারা আমার ওই সংখ্যাটিকে ভাগ করা যায়। 1 দ্বারাও ভাগ করা যায়, এই কারণে 1 ভাজক। 2 দ্বারাও ভাগ করা যায়, 2 ভাজক। 4 দ্বারা ভাগ করা যায়, 4 ভাজক। 8 দ্বারা ভাগ করা যায়, 8 ভাজক। তার মানে এভাবে যদি আপনি বের করতে চান তাহলে খুবই জটিল একটা প্রসেস, খুবই জটিল একটা প্রসেস। তাহলে আপনাকে কি করতে হবে? একটা শর্টকাট মেথড অ্যাপ্লাই করতে হবে, সেটা হচ্ছে এটা। প্রথমত মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করবেন। মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করার অর্থ হচ্ছে যতক্ষণ পর্যন্ত মৌলিক সংখ্যা না আসবে ততক্ষণ পর্যন্ত এইভাবে ভাগ করতে থাকবেন। এখানে 2 কয়টা? সূচকের একটা নিয়ম আছে। সূচকের নিয়মে যেমন এই যে 2 × 2 × 2, এখানে 2 1টা 2টা 3টা, অর্থাৎ এই 3টাকে আমরা এভাবে বোঝাতে পারি। দেখেন, অর্থাৎ এখানে 2 কয়টা? 3টা। 3টা 2 বোঝানোর জন্য আমরা উপরে 3 দেব, তাহলেই বুঝবো আমার 2 কয়টা? 3টা। তাহলে একটা 2 বোঝাতে গেলে কি দিব? উপরে 1 দিব। তাহলে এখানে 2 1টা। সাধারণত একটা থাকলে আমরা এটা উপরে 1 লিখি না, কারণ আমরা বুঝতেই পারি এখানে তো 2 1টাই। যদি 2 দুটো থাকে তাহলে উপরে 2 দিয়ে সেটা বোঝাতে পারেন। 2 5টা থাকলে উপরে 5 দিয়ে বোঝাতে পারেন। এটাকে ভাঙালে যেটা হয় এভাবে গুণ আকারে থাকে। এভাবে ভাঙালে কি আকারে থাকে? গুণ আকারে থাকে। অর্থাৎ এই যে 5টা 2 গুণ করলে যে কথা, এটা দ্বারা এটাকেই বোঝায়। তাহলে এখানে 2 কয়টা? 3টা। ওকে, এই যে আমার রেজাল্ট হচ্ছে কয়টা? 4টা, কিন্তু এখানে আসছে কয়টা? 3টা। দেখেন 2 কয়টা? এখানে আমার পাওয়ার আসছে 3। এখন আপনি ভাজক সংখ্যা বের করার শর্টকাট মেথডটা হচ্ছে যে পাওয়ার যা আসবে তার সাথে 1 যোগ করে ভিত্তিটা ফেলে দেবেন, তাহলে থাকে কত? 4। তার মানে আমার ভাজক সংখ্যা 4। এটি হচ্ছে একটা শর্টকাট মেথড। আর শর্টকাট মেথডে এখন আপনাদের এখানে যুক্তি খোঁজার কিছু নেই, এই কারণে এখানে যুক্তি না খুঁজে মূল বিষয়টা বোঝার চেষ্টা করেন। ঠিক আছে, এটা হচ্ছে শর্টকাট। উৎপাদকে বিশ্লেষণ করে যেটা পাওয়ার আসবে এটার সাথে যোগ করে দেবেন। এবার 36টা দেখি, তাহলে আরো একটু ক্লিয়ার হয়ে যাবে। 36-এর বিষয়টা কি? 36-এর 18 দুগুণে 36, 2 9 3 3 36। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যেটা 2 আছে 2টা এবং 3 আছে 2টা, তাই না? 3 আছে 2টা। এখন আমাদের নিয়ম হচ্ছে যেটা, এবার তো আগেটা তো একটাতে ছিল, এবার 2টা ভিন্ন ভিন্ন। তাহলে সমস্যা নেই, এর সাথে 1 যোগ করবেন, এর সাথেও 1 যোগ করবেন। যোগ করার পর এটাকে কেটে দেন। কেটে দেওয়ার পর এখানে থাকলো কত? 3। এখানে থাকলো কত? 3। এবার এই মাঝখানে গুণটা ঠিকই থাকবে, তাহলে কয়টা? 9টা। তাহলে আমাদের 36-এর ভাজক সংখ্যা হচ্ছে কয়টা? 9টা। একটু কমেন্টে জানান যে বুঝতে পেরেছেন কিনা, প্লিজ একটু কমেন্টে জানান যে বুঝতে পেরেছেন কিনা। গুড। তাহলে এখানকার অঙ্কগুলো আপনারা একটু দয়া করে দেখে নেবেন, কারণ এখানের কোনো অঙ্কই সমস্যা নেই। 140 নম্বর অঙ্কটা দেখেন, নিম্নলিখিত সংখ্যাগুলোর মধ্যে কোনটির ভাজক সংখ্যা বেজোড়? কোনটির ভাজক সংখ্যা বেজোড়? এক্ষেত্রে আপনারা একটা শুধু মনে রাখবেন, পূর্ণবর্গ সংখ্যা যেগুলো আমি পূর্ণবর্গ সংখ্যায় আলোচনা করব, আর সেটা হচ্ছে পূর্ণবর্গ সংখ্যার ভাজক সংখ্যা সবসময় বেজোড় হয়। যেমন আপনি যদি দেখেন 4-এর ভাজক সংখ্যা, আপনি দুটো 2 আছে, এখানে দুটো 2 আছে, তাহলে ভিত্তি কেটে দিলে কয়টা হবে? এটার ভাজক সংখ্যা 3টা। দেখেন এটা হচ্ছে পূর্ণবর্গ সংখ্যা যার ভাজক সংখ্যা বেজোড়। একইভাবে যদি আপনি 9 দেখেন, তাহলে এখানে 3 আছে 2টা, তাহলে কত হবে? 2 1, এটা বাদ দিলে তাহলে 3। দেখেন এটাও বেজোড়। যদি 16 দেখেন, তাহলে এখানে 2 আছে কয়টা? 4টা, তাহলে উপরে 1 যোগ করলে দেখেন 5টা। তার মানে পূর্ণবর্গ সংখ্যা যেগুলো, এদের ভাজক সংখ্যা সবসময় বিজোড় সংখ্যক থাকে। তাহলে 140 বলা হচ্ছে নিম্নলিখিত ভাজক সংখ্যাগুলোর মধ্যে কোনটির ভাজক সংখ্যা বেজোড়। তার মানে
এখানে 1024 হবে, কারণ 1024 হচ্ছে পূর্ণবর্গ সংখ্যা। এখন বলতে পারেন যে 1024 যে পূর্ণবর্গ সংখ্যা, এটা আমি কিভাবে বুঝবো? এটা বোঝার একটা বিশেষ টেকনিক হচ্ছে, আপনারা এই জিনিসগুলো, আমি আবারও বলছি যে এটা বোঝার বিশেষ টেকনিকটা হচ্ছে, আমরা সামনে যখন বর্গমূল এবং পূর্ণবর্গ নিয়ে আলোচনা করব, সেখানে এ নিয়ে বিস্তারিত আলোচনা করব, এবং আপনারা চাইলে পূর্ণবর্গ এবং বর্গমূল অধ্যায়টা পড়ে ফেলতে পারেন। ঠিক আছে, ওকে। এবার আমরা একটু সামনে আগাচ্ছি, আর এক দুটো অঙ্ক করে আজকের ক্লাসটি শেষ হবে। যারা আসেন অল্প একটু অপেক্ষা করুন। সেটা হচ্ছে 141 নম্বর অঙ্কটা দেখেন, 141 নম্বর অঙ্ক। 141 নম্বর অঙ্কে কি বলা হচ্ছে? বলা হচ্ছে 1 থেকে 80 পর্যন্ত 4 দ্বারা বিভাজ্য সংখ্যা কয়টা? আমি আপনাদের ক্লাসের শুরুতে কিন্তু বুঝিয়েছিলাম যে 4 দ্বারা বিভাজ্য মানে এর ভিতর কয়টা সংখ্যা 4-এর গুণিতক আছে। এর ভিতর কয়টা সংখ্যা আমার কি আছে? 4-এর গুণিতক আছে। আমি কিন্তু আবারও বলছি যে আমি ক্লাসের শুরুতে আবারও, আপনারা প্রথম আলোচনাটা একটু ভালো করে দেখবেন যে আমরা 4-এর দুটো ব্যাখ্যা দাঁড় করিয়েছিলাম, যে 5 4টা এর দুটো ব্যাখ্যা দাঁড় করেছিলাম। প্রথম ব্যাখ্যাটা ছিল এর ভিতর 5 কয়টা আছে? 4টা আছে। আরেকটা ব্যাখ্যা হচ্ছে 5-এর গুণিতক আছে 4টা। তাহলে এই 141 থেকে 143 পর্যন্ত অঙ্ক হচ্ছে ওই 2 নম্বর মেথডটার। ঠিক আছে, যেমন 101 থেকে 80 পর্যন্ত 4 দ্বারা বিভাজ্য সংখ্যা হবে কয়টা, অর্থাৎ এর দ্বারা বোঝা যাচ্ছে 4-এর গুণিতক এর ভিতর কয়টা আছে। তাহলে 4 দ্বারা 80-কে ভাগ করলে তাহলে কত হচ্ছে? 20। 4 20 80, তার মানে এখানে 4 দ্বারা বিভাজ্য সংখ্যা আছে কয়টা? 20টা। একটা বিষয়। এখন যদি ধরেন এই অঙ্কটা 1 থেকে 80 বলেছে, 1 থেকে 80 পর্যন্ত 4 দ্বারা বিভাজ্য সংখ্যা কত? আপনি 80-কে 4 দ্বারা ভাগ করলেন, 4 20 80। তার মানে এখানে তাহলে বোঝা যাচ্ছে 4-এর গুণিতক আছে কয়টা? 20টা। 4-এর গুণিতক আছে কয়টা? 4-এর গুণিতক হচ্ছে কয়টা? 20টা। এখন খেয়াল করে দেখেন, যেমন আমি যদি বলি, যেমন কি কি, যেমন একটা 4 আছে, একটা 8 আছে, 12 আছে, 16 আছে, 20 আছে, এইভাবে কয়টা আছে? 4-এর গুণিতক আছে কয়টা? 20টা। এটার মানে এটা। কিন্তু আমি যদি অঙ্কে বলি 4 থেকে না বলে আমি যদি বলি 10 থেকে 80 পর্যন্ত কয়টি আছে, তাহলে দেখুন আমরা এখানে 80-কে ভাগ করা মানে হচ্ছে এটা রেঞ্জ হচ্ছে 1 থেকে 80, তাই কিনা? এবারও যদি আমি যথারীতি 80 দিয়ে 4-কে ভাগ করি, তাহলে আমার তো রেজাল্ট আসবে 20। কিন্তু এই রেজাল্টটা সঠিক হবে না এই অঙ্কের ক্ষেত্রে। কেন? কারণ এটা রেঞ্জটা বলছে কত থেকে? 10 থেকে। কত থেকে? 10 থেকে। তাহলে দেখেন এর আগে 4-এর গুণিতক কয়টা আছে? 10-এর আগে দুটো আছে, একটা 4 একটা 8। তাহলে 20 থেকে এই দুটো বাদ দিতে হবে, তাহলে উত্তর হবে কয়টা? 18টা। ঠিক আছে, যেহেতু 10 থেকে বলছে, তার মানে এর আগের দুটো এই রেঞ্জের ভিতর নেই। এর আগে 4 8 হচ্ছে এর আগে, এই কারণে এই দুটো কি বাদ। ক্লিয়ার? এইভাবে হিসাবটা করবেন। যেমন 142 নম্বর অঙ্কে এটাই বলা হচ্ছে। খেয়াল করে, সেটা হচ্ছে 12 থেকে 96 এর মধ্যে এই দুটি সংখ্যা সহ কয়টি সংখ্যা 4 দ্বারা বিভাজ্য? তাহলে আপনারা 96-কে সরাসরি 4 দ্বারা আগে ভাগ করে নেবেন, যেহেতু আমার এখানে 12 থেকে 96 বলছে, আর এটাকে সরাসরি 4 দ্বারা ভাগ করলে আমি যে রেজাল্টটা পাচ্ছি সেটা সরাসরি কত আসতেছে? 24, তাই না? ওকে, 24 আসতেছে, এটা বুঝলাম। এখন বিষয়টা হচ্ছে আমার তো রেঞ্জ এটা হচ্ছে 1 থেকে 96, এর আগে আমার এটা দেখেন এটা 12 থেকে বলছে, তাহলে এর আগে 4 আছে 8 আছে, এটা বাদ। তার মানে দুটো বাদ দিতে হবে, দুটো বাদ দিলে তাহলে উত্তর হবে কয়টা? 22টা। আশা করি বুঝতে পেরেছেন। তাহলে এবার যদি আমার 143 নম্বর অঙ্কটা দেখেন, 143 নম্বর, এটি হচ্ছে সর্বশেষ অঙ্ক আজকে। 143 নম্বর অঙ্কে কি বলা হচ্ছে? এবার একটু ঝামেলার আছে। ঝামেলা কি? 5 ও 95 এর মধ্যে বলছে, এই মধ্যে কয়টা সংখ্যা আমার 5 ও 3 দ্বারা বিভাজ্য বলছে? 5 ও 3 দ্বারা বিভাজ্য বলছে।
অর্থাৎ এই 5 ও 3 দ্বারা বিভাজ্য মানে এর ভিতর যে গুণিতকগুলো থাকবে সেটা 5-এরও গুণিতক হবে, 3-এরও গুণিতক হবে। যেমন 3-এর গুণিতক 3 হতে পারে, 6 হতে পারে, 9 হতে পারে, তারপর 12 হতে পারে, 15 হতে পারে, তাই কিনা? তারপর 18 হতে পারে, তারপর 21 হতে পারে। আবার এখানে 5-এর গুণিতক কি কি হতে পারে? 5 হতে পারে, 10 হতে পারে, 15 হতে পারে, 20 হতে পারে, তাই কিনা? 25 হতে পারে। কিন্তু এটা তো 3-এর ক্ষেত্রে সত্য, এটা 5-এর ক্ষেত্রে সত্য। কিন্তু আপনাকে বলছে কি? আপনাকে বলছে এই দুটোরই গুণিতক হতে হবে। দেখেন 3-এর গতিতে 3, 6, 9 হলেও 5-এর গুণিতক কিন্তু এই 3টা নেই, এই 4টা নেই। দেখেন আছে কি? 3, 6, 9, 12 আছে নাই? আবার 5-এর গুণিতক 5, 10 হলেও এর মাঝে নেই। কিন্তু আমাকে বলছে এরও হতে হবে, এরও হতে হবে। তাহলে ওই সংখ্যাটা দেখেন এখানে আছে 15। তার মানে হচ্ছে, সহজ কথা, আমরা এটা লসাগুতে গিয়ে আরো বিস্তারিত জানবো। এই 15 হচ্ছে এমন একটা সংখ্যা যেটা 5-এরও গুণিত, মানে এটা এই সংখ্যাটা 5 দ্বারাও বিভাজ্য, 3 দ্বারাও বিভাজ্য। তার মানে বাকি যত সংখ্যা আসবে সেগুলো 15-র গুণিতক হবে। যেমন 15-র পর 30, অর্থাৎ যে সংখ্যাটা 5 ও 3 দ্বারা বিভাজ্য ওই সংখ্যাটা ওই যেমন 15, এখন 15-র যত গুণিতক নেব সেটাও 5, 3 দ্বারা বিভাজ্য হবে। এই কারণে আমাদের একটু খেয়াল করেন, এই কারণে আমাদের এই টাইপের যদি থাকে তাহলে এটাকে আগে লসাগু করে নেবেন, এটাকে লসাগু করে নেবেন। তাহলে লসাগু বলে 5, 3 যেহেতু আলাদা, আমরা জানি এ বি এর লসাগু যদি আমরা ভিন্ন সংখ্যা হয় তাহলে লসাগু এ বি হয়। তার মানে কত হবে? 5, 3 আমার কত? 15। এবার 95-কে আপনাকে এই 15 দ্বারা ভাগ করতে হবে। 95-কে কি করতে হবে? আপনাকে 15 দ্বারা ভাগ করতে হবে। কথাটা ক্লিয়ার? আমি এই বিষয়টুকু আবার পুনরায় বলতে চাচ্ছি না, আপনারা একটু দেখে নেবেন, কারণ লসাগু গসাগুতে এই ব্যাপারগুলো ক্লিয়ার হয়ে যাবে আপনাদের। তাহলে একটু খেয়াল করে দেখেন, 15-কে 95 দ্বারা যদি ভাগ করেন তাহলে আপনার এখানে কত যাচ্ছে? 5 বার যাবে, 6 বার যাবে, তাই কিনা? অর্থাৎ 5 থাকে, রাইট? এখন তার মানে হচ্ছে এখানে এর ভিতর 15-র গুণিতক আছে কয়টা? 95টা। আপনাদের এই জিনিসটা আরো বুঝতে পারবেন, আমার বইতে তথ্যগুলো দেওয়া আছে। যেমন এভাবে যদি আমি একটু এগোতে থাকি, যেমন 21-এর পর আছে কত? 21-এর পর আছে 24, 24-এর পর আছে কত? 27, 27-এর পর আছে 30, এভাবে চলতে থাকবে। এটার ক্ষেত্রে এরপরে 30, খেয়াল করে দেখেন। তার মানে কি 15-র পরের যে সংখ্যাটা আমার মিলল সেটা কিন্তু 30, যাকে 5 দ্বারাও ভাগ করা যায়, 3 দ্বারাও ভাগ করা যায়। এর মাঝখানে যেগুলি আছে এগুলিকে কিন্তু 5, 3 দ্বারা ভাগ, দুটো দ্বারাই ভাগ করা যায় না। এই কারণে আমাদের সংখ্যাগুলো হবে মূলত 15 হবে। দেখেন 30টা কি? 15-র গুণিতক 30, তারপর 45, তারপর 60, তাই কিনা? তারপর 75, খেয়াল করে দেখেন 75, তারপর হচ্ছে কত? 90, খেয়াল করে দেখেন কয়টা আসলো? 6টা। এই কারণে আমাদের উত্তর হচ্ছে কত? 6। এই ক্ষেত্রে আমি শর্টকাট যেটা বলতেছি, শর্টকাটটা হচ্ছে যে একাধিক সংখ্যা থাকলে তাদের লসাগু করবেন, ভিন্ন সংখ্যা হলে সরাসরি গুণ করে ফেলবেন, 3 × 5 = 15। আর যদি ভিন্ন সংখ্যা না হয় লসাগু করে যেটা আসবে সেটাই উত্তর হবে, ওটা দ্বারা ভাগ করবেন। ক্লিয়ার? এবার 5 থেকে 95 বলছে মানে কি? তার মানে এখানে যেহেতু প্রথম সংখ্যাটাই 5-এর চাইতে বড়, এই কারণে আর আমাদের বাদ দেওয়ার দরকার নেই। তার মানে উত্তর হচ্ছে কত? 6। ঠিক আছে? এবার একটু বলুন যে বুঝতে পেরেছেন কিনা।